আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোট ভাই ও আপুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা বিগত ক্লাসটিতে আমরা নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম। আজকে হচ্ছে আমাদের ফিজিক্স বিবর্ধন কোর্স ক্লাস 09 নম্বর ক্লাসটা। তো আমি মোহাম্মদ তারেক মাহমুদ আপনাদের সাথে আছি। ভাইয়া লাস্ট ক্লাসটা একটু শারীরিক অসুস্থতার কারণে নিতে পারিনি। তো আশা করি আজকের এই রেকর্ডেড ক্লাসটা দেওয়ার রিজন হচ্ছে এটা, যাতে হচ্ছে যে আপনাদের লাস্ট ক্লাসটা থেকে আপনারা যারা অপেক্ষা করেছিলেন যে আমরা এই পরিমাণ পড়াশোনা করব, তাদের যাতে কোনো রকমের হ্যাম্পার না হয় পড়ালেখায়, সেই জন্য আজকের এই ক্লাসটা করা। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। আজকে আমরা বেশ কিছু ম্যাথস করব এবং জড়তার ভ্রামক টপিকটা নিয়ে ভালোভাবে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ক্লাস শেষে ক্লাস নোট আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করবেন এবং হচ্ছে ভাইয়া ইনশাআল্লাহ দেখে দিব। আর লাস্ট ক্লাসে আমি কিছু ম্যাথ দিয়েছিলাম, তো আপনারা অনেকেই ম্যাথগুলো করেছেন, আবার অনেকেই করেন নাই। তো যারা করেছেন আমি আপনাদের ম্যাথগুলো দেখেছি এবং আপনাদেরকে আমি চেষ্টা করেছি যে কারো যদি ভুল থাকে সেই ভুলগুলো শুধরে দেওয়ার। তো আপনারা যদি পোস্ট করেন তাহলে আপনাদের ওইগুলো আমি দেখব এবং হচ্ছে সেগুলো আমি শুধরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আজকের ক্লাসটা শুরু করব। আজকের শুরুতেই আমরা বেশ কিছু ম্যাথস করব ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, বোর্ডের মধ্যে বেশ কয়েকটা ম্যাথ তুলছি, তো আমি একটা একটা করে পড়ে দেবো, হয়তো বা বোঝা যাচ্ছে না, আমি পড়ে দেবো, তখন আপনারা বুঝতে পারবেন, সমস্যা নেই। তো সহজ থেকে আস্তে আস্তে ইনশাল্লাহ কঠিনের দিকে যাব। তো দেখেন, আমাদের প্রথম ম্যাথটা ছিল এরকম যে 588 নিউটন বস্তুর 0.7 মিটার পার সেকেন্ড ইনভার্স টু ত্বরণ দিতে কত বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তার মানে আপনাকে বস্তুর ওজনটা দেওয়া আছে, তারপর বস্তুর এই ত্বরণটা দিতে হবে এ দেওয়া আছে, আর বলছে বস্তুর উপর কত বল প্রয়োগ করতে হবে। তা আমরা নিউটনের সেকেন্ড ল থেকে কিন্তু একটা সূত্র পেয়েছিলাম, সেই সূত্রটা হচ্ছে F = m × a। এটা কি আমার বল, এটা ভর, এটা হচ্ছে ত্বরণ। তো আমি বলটা বের করবো, তো বল বের করতে হলে আমার কী লাগে, ত্বরণ লাগে আর ভর লাগে। তো আমাকে এখানে ত্বরণ দেওয়া আছে, আমাকে শুধু ভরটা দেওয়া নেই। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাকে ভরটা বের করতে হবে। আবার দেখেন, ভর বের করার জন্য আমাকে একটা হিন্ট দেওয়া আছে, W = 588 নিউটন। আমরা কি জানি, W = কত, m × g = কত, 588 নিউটন। তো আপনি এখান থেকে কিন্তু ইজিলি ভরটা বের করে ফেলতে পারতেছেন। m = 588/g। জি হচ্ছে যে আমাদের 9.8। তবে হচ্ছে যে আপনারা পরীক্ষার সময় খেয়াল করবেন, অনেক সময় জি এর মান হচ্ছে 10 দেওয়া থাকে, ঠিক আছে। তো জি এর মান যেটা দেওয়া থাকবে আমরা সেটা দিয়ে অঙ্কটা করব। তো এখান থেকে আপনি কি পাবেন, আপনি এখান থেকে ভরটা পাবেন, সেই ভরটা এনে এখানে বসাবেন। তো ভরটা মনে করেন এখানে বসালাম, ভরটা হচ্ছে y। তো ভরটা যদি বসাই এবং হচ্ছে সেটার সাথে যদি আমি ত্বরণটা গুণ দিয়ে দিই, তাহলে হচ্ছে যে এটার কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটা বের হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমি যেই বলটা পাবো সেই বলটা দিলে আমার হচ্ছে বস্তুটার এই ত্বরণ হবে। আশা করি বুঝতে পারছেন, খুব সহজ একটা অঙ্ক, আমি জাস্ট একটু দেখানোর জন্য আর কি করলাম। এই অঙ্কটা আপনারা করে ফেলবেন, বাসার মধ্যে কমপ্লিট করবেন, সহজ একটা অঙ্ক। আচ্ছা, আমরা এখন নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ আমরা এই ম্যাথটা করি, ঠিক আছে। এই ম্যাথটা কী বলছে আমাদেরকে, 4 কেজি ভরের বস্তুকে এত ত্বরণ দিতে 10 মিটার পার সেকেন্ড ইনভার্স টু ত্বরণ দিতে গতিশীল করতে কত বলের প্রয়োজন, যেখানে পথের ঘর্ষণ হচ্ছে এত। ঠিক আছে, একটু আগে আমাকে জাস্ট ওজন দেওয়া ছিল, মানে ওজন থেকে আমি ভর বের করছি, সেখান থেকে আমি বলটা বের করে ফেলছি ইজিলি। ঠিক আছে, এইটাও কিন্তু একই টাইপের অঙ্ক, কিন্তু এখানে একটা ছোট্ট কথা অ্যাড করে দিচ্ছে, সেটা কি পথের ঘর্ষণ হচ্ছে এত। ঠিক আছে, তো আমরা কি জানি, ঘর্ষণ বল কি সবসময় গতির বিপরীতে ক্রিয়া করে, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে যদি আমি দেখি, এটার ক্ষেত্রে কি হবে, এটার যদি আমরা উত্তরটা করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখব যে আপনার বল তো বের করতে পারছো, তো বল মানে কি, F = m a। ঠিক আছে, তো এখন সমস্যা হচ্ছে এটার উপর কত বল প্রযুক্ত করছে সেটা আমার বের করতে হবে, কিন্তু আমার এই যে একটা ঘর্ষণ বল, ওই হচ্ছে সমস্যাটা ক্রিয়েট করছে। এই ঘর্ষণ বলটা কি সবসময় গতির উল্টো দিকে ক্রিয়াশীল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমার কি হবে, এখানে আমার করতে হবে কি, আমরা জানি নর্মালি F = কি, m। তাহলে একটা জিনিস জাস্ট চিন্তা করেন, আমি এই ত্বরণে গতিশীল করতে চাচ্ছি। ঠিক আছে, এই ত্বরণে গতিশীল করতে হলে আমাকে কি একটা বল দিতে হবে, ধরলাম সেটা হচ্ছে F1। ঠিক আছে, মানে নর্মালি যদি ঘর্ষণ না থাকে তাহলে F1 বল দিলেই সে কি এই ত্বরণে গতিশীল হবে। এখন কি হচ্ছে, এই যে একটা ঘর্ষণ বল, সেটা কি তার উল্টা দিকে ক্রিয়া করতেছে না, তো
তো উল্টা দিকে ক্লিয়ার করার ফলে আমি যদি F1 দিই, F1 থেকে কি হয়ে যাবে আপনার এই F2টা, এটা মনে করেন F2, এই F2টা কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তো F1 থেকে যদি F2টা বিয়োগ হয়ে যায় তাহলে কি মানে আমি এটা দিলে তো কাঙ্ক্ষিত ত্বরণ পেতাম 10 যদি এই বলটা থাকতো, কিন্তু এই বলটা থেকে এই বলটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে তো আমি আর এই 10 পাবো না ত্বরণটা, তাই না? তার মানে হচ্ছে আমাকে এখানে কিছু এক্সট্রা ফোর্স দিতে হবে, যেই ফোর্সটা এই যে ঘর্ষণ বলটার সাথে কাটাকাটি হবে, কাটাকাটি হয়ে আবার ঠিক এই বলটা দিবে আমাকে, ঠিক আছে? ঠিক এটার সমপরিমাণ একটা বল দিবে, যেই বলটা হলে আমার এই টেনটা ঠিক থাকবে। আশা করি বুঝতে পারছেন আমি কী বলছি। তো এখন দেখেন আমাদের ফর্মুলা তো এটাই। তো এইটা যদি হয় আমার কি করতে হবে, মানে আমার তো বের করতে হবে কি, আমার প্রথম যে বলটা সেটা বের করতে হবে, ঠিক আছে? তো প্রথম বলটা কি ছিল আমার F1, ঠিক আছে? F1 মাইনাস F2, এই দুইটা বিয়োগ করার পরে আমি একটা সামগ্রিক F পাবো। সেই F থেকে আমি ত্বরণটা কত পাবো, ভর ইন্টু ত্বরণটা কত পাবো, 10, ঠিক আছে? এটা হচ্ছে আমার টার্গেট। আশা করি বুঝতে পারছেন। আবারও বলতেছি, আমি বল দিব এটা, সেই বল থেকে একটা বল বিয়োগ হবে, সেটা কোন বল, ঘর্ষণ বলটা বিয়োগ হচ্ছে, ঠিক আছে? কেন বিয়োগ হচ্ছে বুঝছেন তো? কারণ হচ্ছে এটা গতির বিপরীতে ক্রিয়া করতেছে, এটা গতিকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। তো এটাকে যদি আমরা বিয়োগ করি, কিন্তু আমাদের আবার কাঙ্ক্ষিত ত্বরণ কত, কাঙ্ক্ষিত ত্বরণ হচ্ছে m এ, তাহলে m × 10, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো এখান থেকে দেখেন, এখান থেকে আপনারা যদি ক্যালকুলেশন করেন আপনাদের টার্গেট কি, আপনাদের টার্গেট হচ্ছে F1টা বের করা, কারণ F1টা কি বস্তুর উপর ক্রিয়াশীল, ঠিক আছে? তো F1টা যদি আমরা বের করতে চাই, F1টা কত হবে, m × 10 প্লাস F2, ঠিক আছে? তো এখন দেখেন m এর মান আপনি কত জানেন, 4 × 10, আর আপনার F2 কত, 2.5, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আপনারা একটা মান পেয়ে যাবেন। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি নেক্সট অঙ্কে প্রসিড করব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, আপনাকে এখানে কি বলা আছে, পথের ঘর্ষণ হচ্ছে 2.5 নিউটন পার কেজি দেওয়া আছে, তাই না? নিউটন পার কেজি দেওয়া আছে। তো আপনার এটাকে কিসে নিতে হবে দেখেন তো, এই যে এই বলটা কিসে দেওয়া আছে, এই বলটা কি m × 10, m × 10 মানে কি, এখানে হচ্ছে যে আপনার হচ্ছে নিউটনে একটা মান পাবেন আপনি, ঠিক আছে? কারণ কি আপনি বলের হিসাব করতেছেন, এটা নিউটনে মান পাবেন, কিন্তু এটা তো 2.5 নিউটন পার কেজি দেওয়া আছে। তো 2.5 নিউটন পার কেজি দেওয়া থাকলে আমার কি করতে হবে? আচ্ছা দেখেন, আপনার কি লাগবে, আপনার বল লাগবে না? তো আপনি 2.5 যে আছে সেই 2.5 নিউটন পার কেজি, ঠিক আছে? মানে পার কেজিতে এত বল ক্রিয়াশীল, এটা আপনাকে বলা আছে। ভালো করে খেয়াল করেন, এখানে আরেকটা টুইস্ট ছিল, এটা ভাইয়াও খেয়াল করেনি শুরুতে, পার কেজিতে এত বল দেওয়া আছে, তাহলে হচ্ছে আপনার টোটাল ভর কত, 4 কেজি। 4 কেজিতে কত ঘর্ষণ বল হবে সেটা আপনার বের করতে হবে না, আপনাকে কিন্তু এটা পার মানে প্রতি কেজিতে কত ঘর্ষণ বল ক্রিয়াশীল সেটা বলা আছে। তাহলে 4 কেজিতে কত ঘর্ষণ বল ক্রিয়াশীল, এইটা ইন্টু 4 কেজি, তার মানে এটা নিলে কত, 4 × 8, তার মানে 10 নিউটন হবে এখানে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে যে আপনার এই বলটার মান, তার মানে এটার সাথে আপনাকে কি করতে হবে, এখানে 4 দিয়ে গুণ করতে হবে, নাহলে কিন্তু টোটাল ঘর্ষণ বল পাবেন না। আশা করি বুঝতে পারছেন সবাই। এখানে দুইটা টুইস্ট ছিল, এক নম্বরটা হচ্ছে ঘর্ষণ বলটা দেওয়া ছিল, আর 2 নম্বর হচ্ছে ঘর্ষণ বল ডিরেক্ট দেওয়া নাই। ঘর্ষণ বলটা কীভাবে দেওয়া, পার কেজিতে কত নিউটন বল ক্রিয়াশীল সেটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার কী হবে, এই হচ্ছে টোটাল ঘটনা। তাইলে এখান থেকে উত্তর তো এমনি বোঝা যাচ্ছে যে হচ্ছে এখানে হচ্ছে 40 কেজি 40 নিউটন প্লাস হচ্ছে এখান থেকে হচ্ছে 10, তার মানে উত্তর কত হবে, 50 নিউটন। তো আশা করি ঘর্ষণ বল দেওয়া থাকলে বা পার কেজিতে ঘর্ষণ বল দেওয়া থাকলে আপনারা অঙ্কটা করতে পারবেন। তাহলে ভাইয়া পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা আমাদেরকে কি বলছে, আচ্ছা আমাদের এটাও শেষ, ঠিক আছে? পরের অঙ্কটা আমাদেরকে বলছে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান 2000 কেজি এর একটা ট্রাক, ঠিক আছে? ট্রাকের ভর কত, 2000 কেজি। সে হচ্ছে একটা দেয়াল আছে, এখানে দেয়ালে গিয়ে করছে কি, ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? ধাক্কা দেওয়ার পরে সে দেয়াল তো দেয়ালের জায়গায় আছে, সে আবার ধাক্কা খেয়ে পিছনে চলে আসছে, ঠিক আছে? পিছনে কত বেগে আসছে, 1.3 মিটার পার সেকেন্ড বেগে সে পিছনে চলে আসছে। কীভাবে, দেয়ালের সাথে ধাক্কা খাওয়ার পরে। তো এখন বলছে যে আঘাতের সময়কাল হচ্ছে এত সেকেন্ড, তাহলে ঘাত কত, ঠিক আছে? বা ঘাত কত বা ঘাত বল কত, আর হচ্ছে ট্রাকের উপর শুরুতে যে প্রযুক্ত বলটা ছিল সেটা কত ছিল, ঠিক আছে? আবার ভাই কোশ্চেনটা বলি যে একটা ট্রাক আছে, ট্রাকটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে একটা দেয়ালের সাথে ধাক্কা খাইছে, এটা হচ্ছে আপনার সেই দেয়ালটা, ঠিক আছে? দেয়ালের সাথে ধাক্কা খাইছে। তো ট্রাকের ভর কত ছিল, 2000 কেজি। দেয়ালের সাথে ধাক্কা খাওয়ার পরে সে আবার পিছনে আসছে কত বেগ নিয়ে,
1.3 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সে পিছনে আসছে, ঠিক আছে। তো এইখানে যে ধাক্কাটা খাইছে সে, এই আঘাতের যে সময়টা বা আঘাতটা পেয়েছে সেই এই আঘাতের সময়কাল টি ইকুয়াল টু কত দেওয়া আছে 0.15 সেকেন্ড। তো আপনাকে বলছে ঘাত কত বা ঘাত বল কত, ঠিক আছে, ঘাত বল। তাহলে এফ অফ হোয়াট, থার্স্ট ফোর্স, তাহলে এফ অফ টি ইকুয়াল টু হোয়াট জানতে চাইছে আপনার কাছ থেকে। আর হচ্ছে জানতে চাইছে যে ট্রাকের উপর প্রযুক্ত বল। প্রযুক্ত বলটা কি, এই যে ট্রাককে এই বেগে গতিশীল করে এই পর্যন্ত আনছি, আবার সে এখান থেকে ফেরত গেছে, তাকে আমি শুরুতে একটা বল দিতে হয়েছে না, বল না দিলে তো সে বেগ অর্জন করতো না, তাই না। বল দিছি ফলে তার স্মরণ হয়েছে ফলে তার বেগ হয়েছে। তো সেই প্রযুক্ত বল, শুরুতে যেই প্রযুক্ত বলটা ছিল সেই এফের মানটা আপনাকে বের করতে বলছে, ঠিক আছে। তো এটা অনেক সময় আবার অন্যভাবে বলে যে প্রযুক্ত বল কত, অথবা বলে যে প্রযুক্ত গড় বল কত। তো দুইটাই সেম কথা, হ্যাঁ। তো আমরা অঙ্কটা করি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে যে ঘাত বল কি, আপনাদের এটা একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আমরা ভরবেগের পরিবর্তন বের করছিলাম না, আমরা কি জানি, আমরা জানি যে নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে, প্রযুক্ত বলের সমানুপাতিক, এইটুকুতেই থামি, হ্যাঁ। তো এখন একটা জিনিস দেখেন, ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আর ঘাত বলটা কখন ক্রিয়াশীল, ঘাত বল ঠিক তখনই ক্রিয়াশীল হবে যখন হচ্ছে যে আপনি আঘাত করতেছেন, মানে কোনো একটা জায়গায় হুট করে একটা কিছু বাড়িয়ে দিল, সেইখানে যেই বলটা প্রযুক্ত হয়েছে সেটাকে বলে ঘাত বল। আচ্ছা, তাহলে এখন দেখি ও যখন এখানে আঘাত পাইছে, ঠিক আছে, ও যখন এখানে আঘাত পাইছে তার আগের মুহূর্তে ওর বেগ কত ছিল 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটা কিন্তু ছিল। কিন্তু আঘাত করার ঠিক পরপর ওর বেগ হয়ে গেছে কত, এত। তা আমাকে বলছে কি আঘাত পাওয়ার সময় যেই বলটা প্রযুক্ত হয়েছে বা যেই হুট করে যেই ফোর্সটা সে লাভ করছে সেই ফোর্সটা কি, সেই ফোর্সটাই ঘাত বল। তাহলে সেই ফোর্সটা যদি আমাকে বের করতে হয় তাহলে আমি কি জানি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে এই জায়গার যেই ভরবেগের পরিবর্তন হয়েছে ধাক্কা খাওয়ার ফলে, সেটা যদি আমি বের করতে পারি আমি কি বলটা পেয়ে যাব না। তার মানে ঘাত বল এফ অফ টি ইকুয়াল টু কি ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। তাহলে মনে করেন আদি তার তো ভর ফিক্সড, তার ভর এম ইকুয়াল টু মনে করেন 2000 কেজি। তাহলে এম ইন্টু এখানে মনে করেন কি ছিল, হ্যাঁ, আমরা পরিবর্তন কিভাবে বের করি, শেষেরটা বিয়োগ আগেরটা, ঠিক আছে। তাহলে আদিতে তার ভরবেগ কত ছিল এম ভি ওয়ান, ঠিক আছে, ভি ওয়ান হচ্ছে 20, তো আদিতে তার ভরবেগ ছিল এটা, আর শেষে তার ভরবেগ কত ছিল এম ভি টু ইকুয়াল টু কত এইটা, ঠিক আছে। তাহলে আমাকে কি ভরবেগের পরিবর্তন বের করতে হবে না। তো ভরবেগের পরিবর্তন বের করতে হলে কি আমার সেকেন্ডটা বিয়োগ প্রথমটা, তার মানে কি এম ভি টু মাইনাস এম ভি ওয়ান। আশা করি বুঝতে পারছেন। আমি আবার বলি, ঘাত বল কি, যেই মুহূর্তে সে ধাক্কা খাচ্ছে সেই মুহূর্তে তার উপর যে প্রযুক্ত বল সেটাকে আমরা কি বলবো, ঘাত বল বলবো, ঠিক আছে। ঘাত বল খুবই অল্প সময়ের জন্য ক্রিয়াশীল হয়, কারণ ধাক্কাটা তো অনেক বেশি সময় ধরে লং লাস্ট করে না। আচ্ছা, তো ঘাত বল বের করার জন্য আমরা কীভাবে কী চিন্তা করলাম, যে যেই মুহূর্তে সে ধাক্কা খাইছে, ঠিক আছে, সেই মুহূর্তে তার ভরবেগের পরিবর্তন বের করলাম, এবং সেটাই কি ঘাত বলের সমান হবে, কারণ আমরা কি জানি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে। এখানে আমরা হারটা নিচ্ছি না, তো আমরা এখানে জাস্ট ডাইরেক্ট বলটা বের করবো, ঠিক আছে। অথবা ভাইয়া যদি আবার আপনাদেরকে দেখাই, অনেকের হয়তো ক্লিয়ার হচ্ছেন না যে ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা মানে কি। মনে করেন ভরবেগের পরিবর্তন কি এম ভি টু মাইনাস এম ভি ওয়ান ডিভাইডেড বাই কি টি, ঠিক আছে। তো ভরবেগের পরিবর্তন হার কেন, কারণ টি সময় হচ্ছে সে এত ভরবেগ পরিবর্তন করে, একক সময় যত ভরবেগ পরিবর্তন করবে সেটাই হচ্ছে তার হার, ঠিক আছে। তো ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তো কে এর মানটা আমরা 1 ধরে নিলাম, সেই জন্য হচ্ছে এফ ইকুয়াল টু এম ভি টু মাইনাস এম ভি ওয়ান ডিভাইডেড বাই টি, ঠিক আছে। তো আপনাকে কি বলছে, ঘাত বলটা বের করতে বলছে। তো ঘাত বল জিনিসটা কি, ঘাত বলটা কি একটা সুনির্দিষ্ট সময়ের জন্য ক্রিয়াশীল হবে, তাহলে যেই সময়ের জন্য ক্রিয়াশীল হবে সেই সময়ের ভরবেগ বের করতে হবে। তো মনে করেন টি সময়ব্যাপী ঘাত বল ক্রিয়াশীল ছিল, এই যে টিটা আপনাকে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আপনার টোটাল ঘাত বলটা কত হবে, এফ ইন্টু টি ইকুয়াল টু এম ভি টু মাইনাস এম ভি ওয়ান, এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। তো আপনি এই এফ ইন্টু টিকে একসাথেও প্রকাশ করতে পারেন, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা হচ্ছে কি ঘাত বল, যে একটা ছোট্ট অংশব্যাপী একটা বড় বল যদি ক্রিয়াশীল থাকে, বা একটা ঘাত বল বা একটা আঘাতের বল যদি ক্রিয়াশীল হয়, সেক্ষেত্রে ভরবেগের পরিবর্তন দ্বারাই আমরা সেই ঘাত বলটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তো আচ্ছা, যাই হোক, এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো বলের ঘাতটা আমরা নিই এখন। তো বলের ঘাত, আমরা ঘাত বলটা কি ভরবেগের পরিবর্তনের সমান, এটা অলরেডি শিখে গেছি। তো তাহলে আমরা দেখি এম এর মান কত আমাদের, এম এর মান হচ্ছে 2000 ইন্টু, আচ্ছা ভি টু দেখেন আপনার আদিবেগ ছিল এদিকে ক্রিয়াশীল, শেষ বেগ হচ্ছে এদিকে ক্রিয়াশীল, দুইটা বেগের দিক কিন্তু ডিফারেন্ট, সুতরাং এটাকে যদি আপনি পজিটিভ ধরেন এটাকে কি ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে, ঠিক আছে। আর দুই জায়গায় এম আছে, এমটা কমন নিয়ে ফেলি, এমটা কমন নিলাম, আর হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান করলাম, হ্যাঁ।
তাহলে এম ইন্টু এম এর মান তো দেওয়া আছে কত 2000 কেজি, সুতরাং এখানে আর কাজ নেই। ভি2 মান কত -1.3, এটা কিন্তু খেয়াল করবেন। মাইনাস ভি1 কত, ভি1 হচ্ছে 20, ঠিক আছে। এখান থেকে যেই মানটা আসবে সেটাই কি আপনাকে ঘাত বল নির্দেশ করবে। আবার মনে রাখেন ঘাত বল ইকুয়াল টু কি, ঘাত বল ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনের সমান, ভরবেগের পরিবর্তনের সমান, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তো ভরবেগের পরিবর্তন এইভাবে বের করবেন। আর হচ্ছে ঘাত বল জিনিসটা কি, ঘাত বলের ইকুয়াল টু এফ ইন্টু ডেল টি, ঠিক আছে। বা হচ্ছে একটা সুনির্দিষ্ট সময়ে যে বলটা ক্রিয়াশীল হয় সেই বল এবং ওই সময়ের গুণফলটাই কি আমার ঘাত বলকে নির্দেশ করে, ঠিক আছে। আপনাকে অনেক সময় হচ্ছে ডেল টি দেওয়া থাকবে আর এফ দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আপনাকে ঘাত বল বলবে, সেক্ষেত্রে এইভাবে বের করে ফেলবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো এইভাবে করে এই অঙ্কটা শেষ করে ফেলবেন। আচ্ছা, আমাদের কি অঙ্ক আর একটু বাকি আছে মনে হচ্ছে, ঘাত বল। আচ্ছা, এখন হচ্ছে ট্রাকের উপর প্রযুক্ত বল, ঠিক আছে। ট্রাকের উপর প্রযুক্ত বলটা বের করতে বলছে, ঠিক আছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, আপনারা কিন্তু অনেকে একটা জায়গায় ভুল করতে পারেন। কোন জায়গাটা ভুল করতে পারেন ভাইয়া? এই যে দেখেন, আপনারা বলতে পারেন ভাইয়া এই জায়গায় একটা ফোর্স আছে, আবার আপনি বলতেছেন এটাকে ঘাত বল, ঠিক আছে। মানে ঘাত বল হচ্ছে ফোর্স আর এটার গুণফল, এটা কিভাবে সম্ভব? আমি জিনিসটা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। ঘাত বল হচ্ছে একটা নির্দিষ্ট সময়ব্যাপী যে বল ক্রিয়াশীল, সেই বল এবং সময়ের যে গুণফল সেটাকে আমরা বলতেছি কি ঘাত বল, ঠিক আছে। এটা কিন্তু আর হচ্ছে আপনার এইখানে যে বলটা আছে এই বলটা কি বল, এই বলটা হচ্ছে সে এই যে একটা ফোর্স নিয়ে গিয়ে ধাক্কা দিল না, এইটা হচ্ছে সেই বল, বা হচ্ছে তার উপর যে প্রযুক্ত বল এটাই হচ্ছে সেই বলটা, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে কি ঘাত বলের একটা মান বের করছেন না, তার মানে আপনি কি লিখতে পারেন এফ ইন্টু ডেল টি ইকুয়াল টু এই মানটা, ঠিক আছে। তাহলে এই বলটা কোনটা, এই বলটা নিয়ে এসে গিয়ে এখানে বাড়ি দিচ্ছে, তার মানে কি এই বলটা হচ্ছে ট্রাকের উপর প্রযুক্ত বল। তাহলে আপনি এখান থেকে বের করে ফেলবেন কি এফ ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই হচ্ছে ডেল টি, ডেল টি মানে কত, ডেল টি মানে হচ্ছে 0.15 সেকেন্ড। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। আপনি ট্রাকের উপর প্রযুক্ত বলও পেলেন, আপনি ঘাত বলও পেলেন, ঠিক আছে। ভাইয়া লাস্ট আরেকবার বলতেছি, কারণ হচ্ছে এই দুইটা নিয়ে আপনাদের সমস্যা হতে পারে। ঘাত বলটা কি, ঘাত বলটা হচ্ছে যে একটা সুনির্দিষ্ট সময়, ঠিক আছে, একটা সুনির্দিষ্ট সময় টি ব্যাপী একটা দেয়ালের উপর সে হচ্ছে হুট করে গিয়ে বাড়ি খেলো, এই মুহূর্তে হুট করে তার উপর যে প্রযুক্ত বলটা সৃষ্টি হবে সেটা হচ্ছে ঘাত বল। আর ঘাত বলটা কি ভরবেগের পরিবর্তনের সমান, ঠিক আছে। আবার ঘাত বলকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি, ঘাত বল কি প্রযুক্ত বল ইন্টু কত সময়ব্যাপী প্রযুক্ত হয়েছে সেটা হচ্ছে ঘাত বল, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তো এখান থেকে আবার এই যে এই বলটার নাম কি, এই বলটা হচ্ছে প্রযুক্ত বল। তো আপনাকে সেকেন্ড অঙ্ক কি বলছে যে ট্রাকের উপর প্রযুক্ত বল কত, তো আপনি ওখান থেকে এফ ইকুয়াল টু কি আপনার এই ঘাত, এই যে এখান থেকে ঘাত বলটা ডিভাইডেড বাই হচ্ছে যে আপনি সময় দিলেন, তাহলে হচ্ছে কি আপনি প্রযুক্ত বলটাও পেয়ে গেলেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে ভাইকে জানাবেন, ভাই আবার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এটাও গেল। আচ্ছা, এখন কি বলছে, এখন বলছে যে একটা বস্তু স্থির ছিল শুরুতে, বস্তু কি ছিল, স্থির ছিল। তার মানে একটা বস্তু আছে, তার আদিবেগ হচ্ছে 0 ছিল। তারপর বলছে যে 15 নিউটন বল 4 সেকেন্ড ধরে এই বস্তুর উপর কাজ করছে, ঠিক আছে। মানে হচ্ছে এই বস্তুর উপর এই যে এই পয়েন্টের পর এখানে যখন বস্তুটা ছিল, মনে করেন এটা তো আদি অবস্থা, তো এখানে হচ্ছে কি তার উপর একটা বল দিলাম আমি, হ্যাঁ, বলটা কত 15 নিউটন, কত সময় ব্যাপী ছিল, টি ইকুয়াল টু 4 সেকেন্ড ব্যাপী ছিল। তো এই 4 সেকেন্ড ধরে কাজ করে এবং তারপর মানে একটা টাইম ল্যাপস দিই আমরা, হ্যাঁ, টাইম ল্যাপস দিই এরকম যে এটা হচ্ছে আপনার সময়ের একটা গ্রাফ। যখন হচ্ছে সময় 0 তখন হচ্ছে আদিবেগ 0, যখন সময় 0-এর পরবর্তীতে 4 পর্যন্ত গেছে তখন তার উপর প্রযুক্ত বল কত ছিল, এফ ইকুয়াল টু 15 নিউটন, ঠিক আছে। তারপরে বলছে কি এরপরে আর কাজ মানে বলটা কাজ করে নাই, মানে এই এই 4 সেকেন্ড পরে এখানে আর কোনো বল নাই, ঠিক আছে, বল কাজ করে নাই। বস্তুটি পরের 9 সেকেন্ডে, বস্তুটি পরের কত সেকেন্ডে, 9 সেকেন্ডে 54 মিটার গেল। তার মানে 9 আর 4 কত 13, তার মানে এই যে 4-এর পর থেকে 13 পর্যন্ত বস্তুটা কত মিটার গেছে, 54 মিটার গেছে, ঠিক আছে। তো এখন আপনাকে বলছে যে বস্তুটার ভর কত, এম ইকুয়াল টু হোয়াট। আশা করি কোশ্চেনটা বুঝতে পারছেন। আবার বলি, একটা বস্তু তার সে শুরুতে স্থির অবস্থায় ছিল, পরবর্তীতে তার উপর আমি একটা বল প্রয়োগ করছি, সেই বলটা কত সেকেন্ড ব্যাপী কার্যকর ছিল, 4 সেকেন্ড ব্যাপী কার্যকর ছিল। তো 4 সেকেন্ড পরে আবার সেই বলটা নাই, মানে 4 সেকেন্ড পরে বলের মান আমি 0 করে দিছি, ঠিক আছে। তো আমরা কি জানি, বল যতক্ষণ হবে তার বেগের পরিবর্তন ততক্ষণই হবে, ঠিক আছে। বল যতক্ষণ হবে স্মরণ ততক্ষণ হবে, আর স্মরণ হওয়া মানে কি বেগ হওয়া, ঠিক আছে। তো বল যতক্ষণ প্রযুক্ত হবে স্মরণ ততক্ষণই হবে, স্মরণ যতক্ষণ হবে ততক্ষণ বেগ হবে, আবার বেগ যতক্ষণ হবে ততক্ষণ ত্বরণ হবে। তো একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড।
তো এখন দেখেন আপনাকে আবার বলছে কি এখানে আমি আর বল দিইনি, তো এখানে যদি আমি বল না দিই, বল না দিলে তো তার এখানে আর বেগের পরিবর্তন হবে না, তাই না? এখানে মনে করেন সে যেই বেগে ছিল, এখান থেকে সে ইউ আদি বেগ ছিল, এখানে এখানে হচ্ছে কি তার একটা বেগ হয়েছে ভি, তো এইখানের পর থেকে তো তার উপর আমি আর বল দিইনি, এফ নাই, তার মানে কি এই বেগ কি আর বাড়বে কমবে কিছু হবে? বেগের তো পরিবর্তন হবে না, আমরা একটা আদর্শ অবস্থা ধরে নিব। এবং নিউটনের সূত্র থেকে আমরা কি জানি, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে। তাহলে ওর গতি যদি এই ভি হয়, তার মানে পরবর্তীতে সে একই ভি নিয়ে যাবে, তার মানে এই জায়গায় যদি ভি হয় 13 সেকেন্ড পরে কি তার মানে সরি 9 সেকেন্ড পরে সে তো 13 নম্বর সেকেন্ডে যাবে, 13 নম্বর সেকেন্ডেও তার বেগ কি এই সেমই থাকবে, কারণ হচ্ছে বল দেয়নি ফলে তার বেগের পরিবর্তন হয়নি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো বেগের যদি পরিবর্তন না হয় সেই বেগকে আমরা কি বলি? সমবেগ বলি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে যে আমরা অঙ্ক থেকে জিনিসটা কী করি দেখেন, এই যে 4 থেকে 13 পর্যন্ত এটা কি 9 সেকেন্ড, 9 সেকেন্ডে সে গেছে কতটুকু? 54 মিটার। তো আমরা অলরেডি জেনে গেছি কি এখানে কি হয়েছে? সমবেগ হয়েছে। ঠিক আছে, সমবেগের ক্ষেত্রে কিন্তু আমরা সূত্র জানি, এস ইকুয়াল টু কি ভিটি। ঠিক আছে, তো আপনার এখানে কি বের করা লাগবে? আপনি দেখেন এখানে এস জানেন, টি জানেন, টি কত, টাইম ল্যাপসটা কত 9 সেকেন্ড। তো আপনি এখান থেকে কিন্তু এই ভিটা বের করে ফেলতে পারেন, এই ভি বলেন আর এই ভি বলেন দুইটাই কি সমান। তো আপনি ভি বের করেন, ভি ইকুয়াল টু কত এস বাই টি, তাহলে এস কত 54 আর টি হচ্ছে 9, তার মানে হচ্ছে 6 নং 54 এত মিটার পার সেকেন্ড। তার মানে ও যেই বেগটা নিয়ে এই 9 সেকেন্ড ধরে চলছে সেই বেগটার মান কত আপনার 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্র গেল। ঠিক আছে, তো এখন দ্বিতীয় ক্ষেত্রে দেখেন আপনাকে কি বলছে, আলটিমেটলি ভর বের করতে বলছে, তো আমরা ভর বের করবো, সমস্যা নেই। তো এখন দেখেন দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যে আমরা এখানে এই যে এটা ভাই মুছে দিচ্ছি এখন, হ্যাঁ এইটুকুর আর আমার দরকার নাই, এইটুকুর কাজ শেষ। তো এখন দেখেন এখানে ভি এর মান কত পাইছি আমরা? 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। হ্যাঁ, তো ভি এর মান 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 যখন হয়েছে, তার সেটা কি তার শেষ বেগ, মনে করেন এইটুকুর এটা হচ্ছে শেষ বেগ, আর এটার ক্ষেত্রে আদি বেগ কত 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে, এই 0 থেকে 6 আনার জন্য মানে হচ্ছে তার বেগের পরিবর্তন করার জন্য আমাকে বল দিতে হয়েছে না, বল প্রয়োগে স্মরণ হয়েছে, স্মরণের ফলে বেগ হয়েছে, ঘটনা সেম সবসময়। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমি এখান থেকে কি করব, আমার এখান থেকে মানে এই সব কিছুকে ইউজ করে আমার হচ্ছে এম এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা দেখি জিনিসটা কীভাবে করা যায়। তো আমরা কি জানি এফ ইকুয়াল টু কি এম এ, তাই না? মানে বল প্রয়োগের ফলে কী হয়েছে, তার ত্বরণ হয়েছে। ঠিক আছে, ত্বরণ কি, বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। এই যে বেগ 0 থেকে 6 হয়েছে, তার মানে তার ত্বরণ হয়েছে এখানে। তাহলে এখন দেখেন এফ এর মান কত, প্রযুক্ত বল 15 নিউটন আপনাকে দেওয়া আছে। ঠিক আছে, আবার এম এর মানটা কত, এম এর মান আপনার জানতে হবে। ঠিক আছে, এ কি, এ হচ্ছে বেগের পরিবর্তন না, সময়ের সাথে কি বেগের পরিবর্তনের হার যেটা সেটাকে আমরা ত্বরণ বলতেছি। অথবা আপনারা একটা সূত্র জানেন, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখান থেকে আপনারা দেখতে পারেন কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কত এ। তার মানে কি এই যে দেখেন বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, টি সময়ে বেগের পরিবর্তন কত ভি মাইনাস ইউ, একক সময় বেগের পরিবর্তনটাই তো বেগের পরিবর্তনের হার, তো ভি মাইনাস ইউ বাই টি। তো আপনি এখানে কী করতে পারেন, এর জায়গায় কী লিখতে পারেন, ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারেন। ঠিক আছে, তাহলে এখন দেখেন আপনি শেষ বেগ কত জানেন 6, আদি বেগ কত জানেন 0, আবার সময়টা কত, এই যে এখান থেকে এইটুকু সময় কত 4 সেকেন্ড না, প্রথম 4 সেকেন্ড। ঠিক আছে, প্রথম 4 সেকেন্ড ভেবে কাজ করছে, তো আপনি 4 জানেন। তো এখান থেকে দেখেন এটা 15 জানেন, এখান থেকে কি এম এর মানটা বের হয়ে যাবে না, এই যে এম এর মানটা বের হয়ে গেল। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন। তো এগুলো হচ্ছে আপনারা ছোটোবেলায় করছেন এই অঙ্কগুলা, ভাইয়া জাস্ট একটু মনে করা দেওয়ার জন্য করতেছি। আচ্ছা এটা গেল, এখন হচ্ছে আরেকটা অঙ্ক আছে যে একটা বস্তুর উপর 7 নিউটন মানের একটা বল প্রয়োগ করা হলে তার 3 মিটার পার সেকেন্ড ত্বরণ হয়। ঠিক আছে, একটা বস্তু আছে তার উপর আমি কত বল প্রয়োগ করলাম, 7 নিউটন বল প্রয়োগ করলাম। 7 নিউটনের ফলে তার যে ত্বরণ হলো সেই ত্বরণ 3 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, তো এখন বলছে যে এর উপর 5 নিউটন বলের, আচ্ছা শুরুতে বলছে কি এর ভর কত। ঠিক আছে, শুরুর প্রশ্নের উত্তরটা কি, বস্তুর উপর 7 নিউটন মানের বল প্রয়োগ করা হলে 3 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণ হয়, এর ভর কত, এবং এর উপর 5 নিউটন বলের মানের অন্য বল 7 নিউটনের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে এর ত্বরণ কত। তো আমরা প্রথম ক্ষেত্রটা আগে করি যে 7 নিউটনের বল প্রয়োগ করলে এত ত্বরণ হয়, ফলে তার ভর কত। তো আমরা এখান থেকে কিন্তু ভর ইজিলি বের করতে পারবো, আমাকে এফ এর মান দেওয়া আছে, আমরা কি জানি এফ ইকুয়াল টু কত এম এ, তো এম ইকুয়াল টু কত এফ বাই এ। তো আপনাকে এফ এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে, আপনি এখান থেকে ভর পেয়ে গেলেন। ঠিক আছে, বস্তুর ভর আপনি জানেন। তো এখন আমরা সেকেন্ড ক্ষেত্রে যাব। সেকেন্ড ক্ষেত্রে কী হয়েছে, বলছে যে 5 নিউটন বলের অন্য একটা বল, 5 নিউটন মানের অন্য একটা বল 7 নিউটনের সাথে 60 ডিগ্রি কোণ করে ক্রিয়া করে, মনে করেন 7 নিউটন এদিকে ক্রিয়াশীল। ঠিক আছে, তো 5 নিউটন মানের অন্য একটা বল আছে যেটাই 7 নিউটনের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে,
তো এখন এই দুইটা বল যদি একত্রে ক্রিয়াশীল থাকে এই ক্ষেত্রে ত্বরণ কত, এই ক্ষেত্রে ত্বরণ কত হবে? দেখেন আমি কিন্তু বল বাড়াইছি, বল বাড়ানো মানে কি আমার বেগের পরিবর্তন হবে, বেগের পরিবর্তনটাই তো ত্বরণ। আচ্ছা, তো এখন কোশ্চেনটা সবাই বুঝতে পারছেন। তো এখন আমার কি করতে হবে, আমরা কি জানি, আমরা তো নর্মাল একটা সূত্রই জানি যে F = ma, ঠিক আছে, যেখানে আমরা m এর মান জানি, a এর মানটা জানি না, a এর মানটা আমার বের করতে হবে, আর হচ্ছে f এর মানটা যদি আমি বের করতে পারি আমার কাজ হয়ে গেছে। তার মানে দুইটা বলের যেই লব্ধি বল সেটা আমাকে নিতে হবে। আপনারা ভেক্টর থেকে শিখছেন যে দুইটা বল যদি একটা নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল থাকে তাহলে কি হবে, দেখেন সামান্তরিকের সূত্র অনুসারে কি বস্তুটা কোন দিকে যাবে, মনে করেন এখানে মনে মনে একটা সামান্তরিক আঁকেন, ঠিক আছে, বস্তুটা কি এদিকে যাবে না এদিকে যাবে, বস্তুটা এই দুই দিকের কোনো দিকে যাবে না, বস্তুটা যাবে কি এর মাঝামাঝি বা সামান্তরিকের কর্ণ বরাবর যাবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমার লব্ধি বলটা নিতে হবে এবং কোন বলে যাবে, এই দুজনে যে লব্ধি বল হয় সেই লব্ধি বল নিয়ে এদের কর্ণ বরাবর যাবে, ঠিক আছে। তো আপনাকে তো ওটা বের করতে বলে নাই যে কত অ্যাঙ্গেলে যাবে, আপনাকে জাস্ট কি বলছে যে লব্ধিটা বের করতে হবে, ঠিক আছে। এখানে আমরা লব্ধিটাকে আমরা ধরি f(t) টোটাল, ঠিক আছে, f(t) ধরলাম। তো f(t)টা আমরা বের করবো। f(t)টা কীভাবে বের করবো, আপনারা সামান্তরিকের সূত্র থেকে জানেন f(t) = কত, √7² + 5² + 2 × 7 × 5 ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কজের মান, কজের মান কত 60 ডিগ্রি। তো এখান থেকে আপনি f(t) পাবেন। আর আপনি ভর কি আগে থেকেই জানেন, এই যে এখান থেকে আপনি ভরটা বের করে রাখছিলেন প্রথম অঙ্ক থেকে, তারপরে কি হলো ভর পাইছেন আর হচ্ছে আপনার এইখান থেকে বলটা পেয়ে গেছেন, তাহলে কি আপনি ত্বরণ পেয়ে যাবেন। আচ্ছা, অনেকের সবারই মনে আছে, তারপর আমি সূত্রটা বলে দিই। আপনাদের সূত্রটা এমন ছিল যে লব্ধি বল r² = p² + q² + 2pq cos আলফা, এরকম একটা কিছু ছিল আপনাদের। তো এটা কীরকম ছিল, এরকম যে p একটা বল এদিকে ক্রিয়াশীল, q একটা বল এদিকে ক্রিয়াশীল হলে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে তাদের যে লব্ধি বল, দুইটা বলকে একত্রিত করে যে লব্ধি বলটা হবে সেটা হচ্ছে সামান্তরিকের কর্ণ বরাবর ক্রিয়াশীল হবে এবং লব্ধি বল বের করার সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে। তো ভাইয়া এখানে লব্ধি বলটা বের করছি এই সূত্রকে ইউজ করে। এখন আপনাকে যদি কখনো বলে, এই অঙ্কে বলেন, আপনাকে যদি কখনো বলে যে সে 7 নিউটনের সাথে কত ডিগ্রি কোণে গেছে, ঠিক আছে, বা হচ্ছে তার সরণটা 7 নিউটনের সাথে কত ডিগ্রি কোণে গেছে, এই থিটাটা বের করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কি জানেন, আপনারা কিন্তু এইখান থেকে সামান্তরিকের সূত্র থেকে জানেন যে এই কোণটা যদি থিটা হয় তাহলে tan θ = কি q sin আলফা / p + q cos আলফা, ঠিক আছে। পি আর কিউ কি দুইটা বল, এই যে এদিকের বল এদিকের বল, আর আলফা কি এদের মধ্যবর্তী কোণ। তো আমরা এখান থেকে ইজিলি থিটাটা বের করতে পারবো না, তাহলে আপনার এটা যদি 7 নিউটন বলের দিকটা হয় 7 নিউটনের সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে এই থিটার দ্বারা আমরা প্রকাশ করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা নেক্সট ম্যাথে চলে যাব। আচ্ছা, এখন আমরা অন্য 4টা ম্যাথ দেখব। প্রথম ম্যাথটা হচ্ছে এরকম যে 50 কেজি ভরের একজন ব্যক্তি 1950 কেজি ভরের একটা গাড়ি স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড সমত্বরণে চালালো, ঠিক আছে। তার মানে গাড়ির ভিতর একজন লোক আছে, লোকের ভর হচ্ছে 50 কেজি এবং গাড়ির ভর হচ্ছে 1950 কেজি, ঠিক আছে। তো এই গাড়িটাকে সে কী করলো, আমরা যদি গাড়িটার গ্রাফ আঁকি, গাড়িটাকে সে স্থির অবস্থা থেকে u = 0 মানে হচ্ছে তার আদিবেগ 0 স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড কী করছে সমত্বরণে চালিয়েছে, তার মানে এখানে ত্বরণ হচ্ছে a, ঠিক আছে। তারপরে 10 মিনিট কী করছে, মানে এই 10 সেকেন্ড সমত্বরণে চালানোর পরে আবার 10 মিনিট সে চালিয়েছে, 10 মিনিট সেটা কীভাবে চালিয়েছে, সমবেগে চালিয়েছে, ঠিক আছে, তার মানে বেগ সেম। তারপর বলছে যাত্রা শুরুর 4 সেকেন্ড পরে গাড়ির বেগ 8 মিটার/সেকেন্ড হলে, তার মানে যাত্রা শুরু 4 সেকেন্ড পরে, তার মানে এই জায়গায় মনে করেন 4 সেকেন্ড, এটা হচ্ছে 4 সেকেন্ড, ঠিক আছে, বেশি ছোট হয়ে যাচ্ছে লেখা, মনে করেন এটা হচ্ছে 4 সেকেন্ড। যাত্রা শুরুর 4 সেকেন্ড পরে গাড়ির বেগ যদি 8 মিটার/সেকেন্ড হয়, তার মানে যাত্রা শুরু 4 সেকেন্ড পরে তার বেগ কত দেওয়া হচ্ছে 8 মিটার/সেকেন্ড ইনভার্স 1। এটা যদি হয় তাহলে গাড়ি কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব কত, ঠিক আছে, বলছে কি গাড়ি কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব কত। ও আচ্ছা, এখানে একটা জিনিস বাদ দিয়ে গেলাম, 10 মিনিট সমবেগে চালানোর পর ব্রেক চেপে 1 সেকেন্ডের মধ্যে থামিয়েছে, ঠিক আছে, তার মানে সমবেগে চলছে। তারপরে কি করছে, সে ব্রেক চাপছে, ব্রেক চাপার পরে 1 সেকেন্ড চলে গাড়িটা এই জায়গায় থেমে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তারপরে বলছে যে মোট অতিক্রান্ত দূরত্ব কত। তো তারপরে বলছে যে গাড়ি থামাতে প্রযুক্ত বলের মান কত। আচ্ছা, গাড়ি থামাতে প্রযুক্ত বলের মান আমরা বের করতে পারবো, আগে মোট দূরত্ব বের করি। প্রথমে দেখেন এখানে কি বলছে, প্রথম ঘটনাটা হচ্ছে স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড সমত্বরণে চালিয়েছে, তার মানে সমত্বরণের জন্য আপনি একটা সরণ পাবেন s1, ঠিক আছে। তারপরে বলছে কি 10 মিনিট সমবেগে চালিয়েছে, তো সমবেগের জন্য আপনি একটা সরণ পাবেন s2।
আর তারপরে কি বলছে, এবার আমি ব্রেক চাপ দিছি, ব্রেক চাপার ফলে কি হবে, ব্রেক চাপলে কি হবে, তার বেগ কি কমতে থাকবে না, কারণ ব্রেক চাপে তাকে থামাচ্ছি আমি, এই জায়গায় গিয়ে তার শেষ বেগ কত, শূন্য হয়ে গেছে না, তো হচ্ছে তাকে থামাচ্ছি, তার মানে সেখানে আবার তার কি হচ্ছে, মন্দন হয়েছে। তো সেটার জন্য আবার কি হচ্ছে, আমরা একটা পাচ্ছি যে S3, তার মানে এই তিনটা ঘটনা, এই যে 1 নম্বর ঘটনা, 2 নম্বর ঘটনা, 3 নম্বর ঘটনা, তিনটা ঘটনার জন্য আমার টোটাল যেই দূরত্বটা হবে, মানে সবগুলো দূরত্ব বের করবো আলাদা আলাদা, তারপরে সবগুলোকে যোগ করে দিলে আমার টোটাল দূরত্ব হয়ে যাবে। আচ্ছা, তো আবার আমাকে একটা হিন্ট দিছে, বলছে কি 4 সেকেন্ড যখন যাত্রা শুরুর পর যখন 4 সেকেন্ড হয়েছে তখন তার বেগ হয়েছে কত, 8। এটা কেন দিছে, এটা দিছে যাতে আমি ত্বরণ বের করতে পারি, কারণ দেখেন এখানে আদি বেগ ছিল 0, 4 সেকেন্ড পরে বেগ হচ্ছে 8, তার মানে বেগের পরিবর্তন দিছে, যে 4 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হয়েছে সেটা বের করতে, সেটা আপনাকে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আপনার ত্বরণটা বের করে ফেলবো। আমরা ত্বরণের সূত্র অলরেডি কি জানি, A = V - U/T। তো আপনার V কত, 4 সেকেন্ড পরে, আর আগে ছিল কত, আদিবেগ 0, এটা আমরা এখান থেকে জানি, আর হচ্ছে T এর মান কত, 4। তাহলে হচ্ছে যে আপনার 4 × 8, তার মানে হচ্ছে 2 m/s ইনভার্স 2, এটা হচ্ছে আপনার ত্বরণ। তার মানে তাকে যে বলছে প্রথম ক্ষেত্রে সে সমত্বরণে চলবে, সেক্ষেত্রে এখানে A এর মান কত, 2, ঠিক আছে। তো A এর মান যদি 2 হয়, সেক্ষেত্রে আমরা S1 কিন্তু বের করে ফেলতে পারবো ইজিলি। S1 = কত হবে দেখেন, আমরা কিন্তু আগে থেকে সূত্র জানি কিছু, S1 = কি, UT + ½ AT²। আর অনেকগুলো সূত্র আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন চাইলে যদি ডেটা থাকে। তো এখন দেখেন এটা যদি আমি ইউজ করি, ইউর মান কত, 0 না, ইউর মান যদি 0 হয় তাহলে 0 × T, ডাজন্ট ম্যাটার। তো ½ × A, এর মান কত, 2 × T² কত, T² কত। এখন দেখেন এখান থেকে সে যখন এইটুকু গেছে, ঠিক আছে, এই টোটালটুকুর জন্য কি তার আমি দূরত্ব নির্ণয় করতেছি না, তাহলে T হবে কত, এখন 10 সেকেন্ড, যে 10 সেকেন্ডে সে কতটুকু গেছে। আশা করি বুঝতে পারছেন যে 4 সেকেন্ড পরে তার যে ত্বরণটা বের করার আমাকে সিস্টেম দিচ্ছে, তো আমি 4 সেকেন্ড পরে যেই ত্বরণটা হয়েছে সেটা তো 10 সেকেন্ড ব্যাপী ক্রিয়াশীল, কারণ কি সমত্বরণ বলছে না, তো আমার 4 সেকেন্ড পর ত্বরণ জানা মানে কি পুরো 10 সেকেন্ড ব্যাপী কোন ত্বরণে চলছে সেটা আমি জানতে পারছি। তো সেটা দিয়ে আমি এটা বের করে ফেলতে পারি, 2 কাটা, তার মানে এখানে কত, 100 মিটার, ঠিক আছে, 100 মিটার। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখেন, এখন হচ্ছে আমরা সেকেন্ড ক্ষেত্রে যাই। সেকেন্ড ক্ষেত্রে বলছে কি, সে সমবেগে চলছে। সমবেগে চলা মানে কি, তার আদিতে বেগ যেটা ছিল শেষও বেগ সেটা, ঠিক আছে। তাহলে আদি বেগটা এখানে কত, তার এই পয়েন্টে যেই বেগটা, বা 10 সেকেন্ড পরে সে মানে সমতরণে চলার পর, 10 সেকেন্ড সমতরণে চলার পর সে একটা বেগ নিয়ে শেষ করছে না, সেই বেগটা হচ্ছে এই সেকেন্ড ক্ষেত্রের আদি বেগ, ঠিক আছে। সেকেন্ড ক্ষেত্রের আদি বেগ হচ্ছে এটা। তার মানে আমাকে কি করতে হবে, এই বেগটা বের করতে হবে। তাহলে 10 সেকেন্ড পরে সমতরণে চলার পরে এই বস্তুটার বেগ কত হয়েছে সেটা আমরা বের করব। তো সেটা যদি আমাদের বের করতে হয়, সেটার জন্য আমার কী লাগবে, V = U + AT। তো ইউর মান তো 0, A এর মান হচ্ছে 2, T এর মান হচ্ছে 10, তার মানে 10 সেকেন্ড পর তার বেগ কত ছিল, 20 m/s। তার মানে এই জায়গায় তার বেগ হচ্ছে 20 m/s। তো এখন দেখেন, তারপর আমাকে বলছে কি, যে 20 m/s বেগে সে যখন চলতেছে, এটা কত মিনিট ধরে চলছে, 10 মিনিট ধরে চলছে। তো এই ক্ষেত্রে তার স্মরণ কত সেটা বের করি, S2 বের করব। S2 = কি, VT, কারণ কি আমরা জানি সমবেগের সূত্র হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে সমবেগের সূত্র, S = VT। তো এখন দেখেন তাহলে বেগ কত, বেগটা আপনি 20 পেলেন, আর হচ্ছে সময় কিন্তু মিনিটে দেওয়া আছে, তা আপনাকে সেকেন্ডে নিতে হবে। তো এইখান থেকে নিয়ে আপনারা একটা ভ্যালু পাবেন, মনে হচ্ছে যে 6 × 12 000 12,000 মিটার। আচ্ছা, হতে পারে, আমি শিওর না, ক্যালকুলেশনটা ভুল দেখতেছি না। আচ্ছা, এখন দেখেন আমার এইটুকু দূরত্ব চলে গেলাম, এইটুকু দূরত্ব বের হয়ে গেছে, এইটুকু দূরত্ব বের হয়ে গেছে, হ্যাঁ। এখন বলছি কি, এখন তাকে ব্রেক চেপে 1 সেকেন্ডে থামাইছি, তো ব্রেক চাপার সাথে সাথে তো সে থেমে যায়নি, 1 সেকেন্ড পরে গিয়ে থামছে, তার মানে কি 1 সেকেন্ডে সে কিছু দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তার ওখানে কি হয়েছে, ওখানে তার হচ্ছে যে মন্দন হবে, কারণ কি তার হচ্ছে বেগটা তখন কমে আসবে, ঠিক আছে। বেগ কমার হার কি, মানে বেগ হ্রাস বৃদ্ধির হারকে বলতেছি আমরা ত্বরণ, আর বেগ হ্রাসের হারকে আমরা বলি কি, মন্দন বলি। একই ঘটনা, মানে ত্বরণটা নেগেটিভ আসবে আর কি, এই হচ্ছে ঘটনা, আর কিছু না, ঠিক আছে। তো হচ্ছে যে এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা কি লাগবে আমাদের, এখানে আমরা কি জানি দেখেন, এই পয়েন্টের যেই বেগ আর এই পয়েন্টের যেই বেগ সেটা কি সমান না, সেটা কিন্তু সমান, ঠিক আছে, কারণ কি এটুকু সমবেগে চলছে। তো এটা যদি সমান হয়, তার মানে এইটার যেই বেগ সেটাই হচ্ছে এই জায়গার আদি বেগ। এই জায়গার আদি বেগ মনে করেন U1 ধরলাম, 20 m/s। আশা করি বুঝতে পারছেন যে এই সমবেগে চলার পরে 10 মিনিট পর তার এই পয়েন্টের বেগটাও কিন্তু এই 20 m/s। তো এই জায়গায় যেই বেগটা সে পাইছে সেটা হচ্ছে যে এই অংশটার আদি বেগ, ঠিক আছে, এই অংশটা আদি বেগ এটা। আবার 1 সেকেন্ড পর সে থেমে গেছে, তার মানে কি তার শেষ বেগ কত, এই অংশটা শেষ বেগ হচ্ছে 0, ঠিক আছে। তার মানে আদি বেগ জানি, শেষ বেগ জানি, ঠিক আছে। তাহলে ইজিলি কিন্তু আমি ত্বরণ বের করতে পারতেছি এখান থেকে। ত্বরণটা কি, A = V - U/T, ঠিক আছে। দেখেন অটোমেটিক্যালি ত্বরণ চলে আসবে। আপনার V এর মান কত, 0, শেষ বেগ 0, আদি বেগ কত এখানে 20,
ডিভাইডেড বাই টি এর মান কত 1, ঠিক আছে। তাহলে দেখেন এই যে -20 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 আসলো, মাইনাস আসলো কেন? কারণ এখানে কি হচ্ছে, মন্দন হচ্ছে, অটোমেটিক্যালি চলে আসছে আমাদের। আচ্ছা, তো এখন দেখেন আমাদের কি করতে হবে, এইটুকু অংশে তার প্রতিক্রান্ত দূরত্ব কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা S3 নির্ণয় করি। S3 ইকুয়াল টু কত, UT প্লাস হাফ AT স্কোয়ার দিলাম। হ্যাঁ, তো এটা দেওয়ার পরে কারণ কি, আমি যদি মন্দন বলতাম ডাইরেক্ট তাহলে আমি এখানে মাইনাস লিখতাম, কিন্তু আমি এখানে মন্দন বলবো না, কারণ হচ্ছে কি আমার ক্যালকুলেশনের মধ্যে যেটা আসে সেটাই দিয়ে দিব, ঠিক আছে। আমরা ত্বরণ ধরে নিব, মাইনাস আসতে মানে মন্দন আসছে, এটা আমাদের ইস্যু না, অটোমেটিক্যালি আসবে, আমাদের এত কিছু মাথায় নেওয়ার দরকার নেই। তো এখন দেখেন ইউর মানটা কত, ইউর মানটা হচ্ছে 20 ইন্টু সময় কত এখানে 1 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এই যে দেখেন অটোমেটিক্যালি এখন মাইনাস চলে আসবে। যারা আগে মাইনাস দিতে যাচ্ছেন তারা আগে মাইনাস দিলে হচ্ছে এইখান থেকে আপনারা শুধু 20টা নেবেন, ঠিক আছে। এই মাইনাসটা তাহলে আর নেওয়ার দরকার নেই, কিন্তু আগে যদি মাইনাস না দেন তাহলে এটা পুরোটা লিখবেন, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে কত, এটা -20 ইন্টু টি স্কোয়ার মানে কত 1 স্কোয়ার, তার মানে কত 20, এটা কত -10, তার মানে কত 10 মিটার, ঠিক আছে। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনাকে কি বলছে, টোটাল দূরত্ব কত সেটা বের করতে বলছে না। তাহলে টোটাল দূরত্ব কত, S1 জানি, S2 জানি, S3 জানি, তাহলে S ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3 করবেন, ঠিক আছে। তাহলে যেটা আসবে সেটাই কত আসবে, 12,110 আসবে আর কি আপনার দূরত্ব, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। ভাইয়ের ক্যালকুলেশনে ভুল থাকলে দেখবেন আপনারা। আশা করি এইটুকু সবাই বুঝে ফেলছেন, ঠিক আছে। ও আচ্ছা, এখন কি বলছে, গাড়ি থামাতে প্রযুক্ত বলের মান কত। আচ্ছা ঠিক আছে, গাড়ি থামাতে প্রযুক্ত বলের মান কত সেটা আমরা বের করব। হ্যাঁ, তো আমরা প্রথম অংশটা শেষ করে ফেললাম, দ্বিতীয় অংশে যাই। তো আমরা যদি পুরা ক্ষেত্রটা আবার চিন্তা করি, পুরা ক্ষেত্রের মধ্যে ঘটনাটা কি হচ্ছে, পুরা ক্ষেত্রের মধ্যে ঘটনাটা হচ্ছে যে গাড়িটা এখান থেকে যাত্রা করে এই পর্যন্ত গেল, মানে টোটাল একটা পথ গেল, ঠিক আছে। তো এই টোটাল একটা পথ যাওয়ার সময় আদিবেগ তার কত ছিল, 0 ছিল, ঠিক আছে। শেষেও তার বেগ 0 হয়েছে। হ্যাঁ, তো আমাদের আবার কি করছে, এখানে হচ্ছে আমাদেরকে টোটাল সময় দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আচ্ছা ভাই, কি কোনো ইম্পর্টেন্ট কিছু মুছে ফেললাম? হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা জিনিস মুছে ফেলছি। আপনাদের স্মরণটা কত যেন ছিল, শুরুতে আসছিল 12,100, 12,110। আচ্ছা, স্মরণটা কত, 12,110 মিটার। মানে আমি লিখলাম, আপনারা ক্যালকুলেশন করে বের করবেন, আমি এটা ধরে অঙ্কটা করি। হ্যাঁ, তো এখন দেখেন টোটাল পথটা আমি জানি, ঠিক আছে, টোটাল পথটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, আবার হচ্ছে যে আমরা শেষ বেগটাও কিন্তু জানি, শেষ বেগটা কত, 0 হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো আমাকে তো প্রযুক্ত বলার মান বের করতে বলছে, তো আমরা নর্মাল যে থিওরি সূত্রটা জানি, F ইকুয়াল টু কত ma, এটা তো জানি, তাই না। তো এইখান থেকে আমি যদি ত্বরণটা বের করতে পারি, ঠিক আছে, ত্বরণ মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে ত্বরণটা আছে সেটা যদি বের করতে পারি তাহলেই হয়তো বা কাজটা হয়ে যাওয়ার কথা। তো এখন দেখি আমরা কি হয়, ভরটা কত আসে, ভরটা কত, গাড়ির ভিতর লোকটা বসে আছে, তার মানে গাড়ির বেগ আর লোকটার বেগ কী হবে, যোগ হবে, 2000 কেজি হবে, ঠিক আছে। এখন হচ্ছে যে আমাদেরকে ত্বরণ বের করতে হবে। তো ত্বরণ বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে, আচ্ছা ঠিক আছে, গাড়ি থামাতে প্রযুক্ত বলের মান কত। হ্যাঁ, আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করেন, গাড়ি থামাতে প্রযুক্ত বল বলছে না, তাহলে গাড়ি থামাচ্ছি কোন ক্ষেত্রে, এই জায়গা থেকে এইখানে আমি গাড়িটা থামাচ্ছি, তার মানে প্রযুক্ত বলটা কোথায় হচ্ছে, এই জায়গায় প্রযুক্ত বলটা হচ্ছে, তাই না। তার মানে আমাকে যদি ত্বরণ নিতে হয় তাহলে কোন জায়গায় ত্বরণ নিতে হবে, এই জায়গাটা ত্বরণ নিতে হবে, ঠিক আছে। তাহলে এত কিছুর দরকার নেই, আমরা যে শেষ অংশটা আঁকি, শেষ অংশটা কতটুকু, 1 সেকেন্ড সময় আপনার এই জায়গার ত্বরণটা আমার নিতে হবে, কারণ এই জায়গায় আমি বলটা প্রয়োগ করতেছি, পুরো জায়গায় কিন্তু আমি বল প্রয়োগ করি নেই থামানোর জন্য, তাই না। আমি থামানোর জন্য বল প্রয়োগ করছি এইটুকু, তাহলে আমার এইটা লাগবে। আর এখানে আদিবেগ আমার কত ছিল, এখানে আদিবেগ ছিল আমার 20, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু এই ত্বরণটা আমরা আগেই বের করছিলাম, ত্বরণ কত, -20 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এটাই আমি বের করছিলাম না। হ্যাঁ, হ্যাঁ এটাই, ঠিক আছে। তাহলে হচ্ছে এর মানটা হচ্ছে, এটা আমরা আগে থেকেই জানি, তাহলে এর মান তো আপনি এখান থেকে জানেনই, ঠিক আছে, -20, ঠিক আছে। তো এখন দেখেন আপনি মাইনাস দিচ্ছেন কেন, কারণ মন্দন হচ্ছে সেই জন্য। আপনি মাইনাস না দিলেও পারেন, মাইনাস না দিলে কি হবে, মাইনাস না দিলে হচ্ছে এটা একটা যোগবোধক মান আসবে, এটা কত আসবে, 2 × 4 0 0 0 0, এত নিউটন হবে আপনার টোটাল বলটা, মানে এই বল লাগছে তার থামাতে, ঠিক আছে। এখন এই মাইনাস দেওয়ার ফলে আমরা কি বুঝতেছি, মাইনাস দেওয়ার ফলে আমাদেরকে উল্লেখ করতে হবে না যে এটা একটা বাধা দানকারী বল, ঠিক আছে, বা এটা গতির বিপরীতে ক্রিয়া করতেছে, বলটা কিন্তু গতির বিপরীতে ক্রিয়া করতেছে, যে কারণে হচ্ছে বস্তুটা থামতেছে। এখন আপনি যদি মাইনাস দেন তাহলে হচ্ছে এটার বলা লাগবে না, কিন্তু আপনি যদি মাইনাস না দেন তাহলে আপনি বলবেন যে এত নিউটন বল বস্তুর গতির বিপরীতে ক্রিয়া করতেছে, আপনার কাজ শেষ। তো আশা করি অঙ্কটা সহজ এবং অঙ্কটা সবাই বুঝতে পারছেন। পরের অঙ্কটা করি, ঠিক আছে, এগুলো আপনারা আগে করছেন। হ্যাঁ,
আচ্ছা, এখন আমার পরের অঙ্কটা দেখেন। 5 কেজি ভরের একটা বস্তু 5 মিটার উঁচু থেকে একটা প্যারেকের উপরে পড়লো, ঠিক আছে? 5 কেজি ভরের একটা বস্তু আছে। আচ্ছা, এই অঙ্কটা আপনারা করছেন আগে। 5 কেজি ভরের একটা বস্তু, এখানে একটা প্যারেক আছে, 5 মিটার উপর থেকে এই প্যারেকের উপর পড়লো। প্যারেকটা আবার কী হলো, 10 সেন্টিমিটার মাটির ভিতর ঢুকে গেল। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার মাটির ভিতর ঢুকে গেল। তো মাটির গড় প্রতিরোধ বল কত? এটা আমরা কাজের মধ্যে করছি, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা এটা নিউটনীয় বলবিদ্যায় এই নর্মাল থিওরিগুলো দিয়ে আমরা বা সূত্রগুলো দিয়ে আমরা অঙ্কটা করার চেষ্টা করব, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করেন, এখানে ঘটনা কী হচ্ছে, মাটির গড় প্রতিরোধকারী বল। আচ্ছা, মাটির গড় প্রতিরোধকারী বল জানতে হলে আমি বল তো জানি সবসময় F = কত, ma। বল বলছে মানে F = ma, ঘুরে ফিরে। আবার হচ্ছে ঘাত বল বললে কি, ভরবেগের পরিবর্তন, ঠিক আছে? আবার হচ্ছে যে আপনার, হ্যাঁ এই তো এই হচ্ছে ঘটনা। তো F = কি, ma। তো আপনি যদি এই গড় প্রতিরোধকারী বলটা লাগে, আপনার এখানে কি লাগবে, ত্বরণ লাগবে, ঠিক আছে? আচ্ছা, আপনাকে কি ভর দেওয়া আছে? 5 কেজি ভর, হ্যাঁ আপনাকে ভর দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আগাই। হ্যাঁ, আমাদের কি লাগবে, ত্বরণ লাগবে, ঠিক আছে? ত্বরণ যদি লাগে আমাদের কি লাগবে, বেগ লাগবে, বেগের পরিবর্তনটা লাগবে, ঠিক আছে? কারণ কি আমরা কি জানি, বেগের পরিবর্তনকে আমরা কি বলি, ত্বরণ বলি, ঠিক আছে? তাহলে এখন দেখেন, ও আচ্ছা, ভরও তো দেওয়া আছে, এই যে ভর হচ্ছে 5 কেজি দেওয়া আছে। তো আমরা এখন হচ্ছে ত্বরণ বের করবো। হ্যাঁ, তো ত্বরণ জানতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা দেখি যে এখানে কি ঘটতেছে। এখানে যেটা ঘটতেছে যে ও একটা বেগ নিয়ে নিচে পড়তেছে। হ্যাঁ, ও যখন একটা বেগ নিয়ে সেই প্যারেকের উপর পড়তেছে, ওর যেটা শেষ বেগ, ঠিক আছে? ও একটা বেগ মানে কি, ওর কিন্তু আদি বেগ 0 ছিল, আর শেষে একটা বেগ পাইছে, পরন্ত বস্তু না, তার মানে শুরুতে উপর থেকে আমি তাকে ছেড়ে দিছি, তার মানে আদি বেগ 0 ছিল, শেষে সে একটা বেগ লাভ করছে। তার শেষের যে বেগটা সেটাই কিন্তু এই যে প্যারেকটার উপরে টাচ করছে। তার মানে কি, প্যারেকের ক্ষেত্রে এটা কি আদি বেগ, ঠিক আছে? আবার প্যারেকটা কি 10 সেন্টিমিটার মাটির নিচে ঢুকে সে কী হয়ে গেল, থেমে গেল। তার মানে প্যারেকের শেষ বেগ কত, আপনার প্যারেকের আদি বেগ হচ্ছে ওর ভি বা ওর শেষ বেগ, আর প্যারেকের শেষ বেগ হচ্ছে কত, 0। তো এই মোটামুটি আমরা জানি। এখন আমরা দেখি, ক্যালকুলেশন করি, ঠিক আছে? এই আদিবেগটা বের করা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। হ্যাঁ, ওর আদিবেগ, প্যারেকের আদিবেগ হচ্ছে এই বস্তুর শেষ বেগ। তাহলে এই বস্তুর ক্ষেত্রে আমি হচ্ছে শেষ বেগটা বের করি। আমরা কি জানি, ভি = কি, ইউ প্লাস এখানে এটি, তাই না? এখানে এর জায়গায় কী হবে, জি হবে, কারণ পরন্ত বস্তু, এটার উপর কি অভিকর্ষজ ত্বরণও ক্রিয়াশীল। তাহলে এখন দেখেন ইউর মান কত, ইউর মান হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, জিটি, আচ্ছা আপনাকে কি টি এর মান দেওয়া আছে? টি এর মান কিন্তু দেওয়া নেই। তাহলে আপনার এখানে অন্য কোনো থিওরি অ্যাপ্লাই করতে হবে। দেখি তো আর কি থিওরি আছে। ভি স্কোয়ার = u² + 2gh। হ্যাঁ, এটা দিয়ে আপনি করতে পারবেন। এটা আপনার টি এর মান দেওয়া নেই, এইটা দিয়ে করবেন না। তাহলে এখন দেখেন ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 0। তো ইউ এর মান 0 + 2 × 9.8 × h এর মান কত, 5, ঠিক আছে? এখান থেকে আপনি কিন্তু ইজিলি রুট করবেন, তারপর ইজিলি হচ্ছে যে আপনি একটা মান পেয়ে যাবেন। হ্যাঁ, এই মানটা আপনারা বের করবেন কষ্ট করে। তো আপনি কি এখান থেকে ভি পেয়ে গেলেন না? তো ভি এর মানটা ভাইয়া ধরে নিচ্ছি, ভি এর মান 10। মানে সামনে যাতে আমি অঙ্কটা করতে পারি, আপনারা করবেন। এটা আমি কি করছি, সে বা ধরে নিচ্ছি, ঠিক আছে? তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমার কি লাগবে, আমার লাগবে যে বাধাদানকারী বলটা, ঠিক আছে? বাধাদানকারী বলটা কোনটুকু অংশে ক্রিয়াশীল, বাধাদারী বলটা কিন্তু এই অংশে ক্রিয়াশীল, মানে যেই অংশে প্যারেক ঢুকা শুরু করছে, ঢুকে শেষ হয়েছে, সেই অংশে বাধাদানকারী বল ক্রিয়া করছে। তার মানে এই অংশের আপনার একটা ত্বরণ আছে, এই অংশের ত্বরণটা লাগবে, ঠিক আছে? আর কি, এই বস্তুর ওজন হচ্ছে এই বস্তুটা, তাই না? ঠিক আছে? তো এখন দেখেন, এই বস্তুর ওজন তো আমি জানি, আর হচ্ছে এখানে হচ্ছে যে আমার ত্বরণটা বের করা লাগবে। তো এই ক্ষেত্রে যদি আমার ত্বরণ বের করতে হয়, ত্বরণ বের করতে হলে আমাকে কি দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে ভি, আর আদিবেগ ইউ, মানে হচ্ছে এই বস্তুর শেষ বেগ হচ্ছে প্যারেকের আদিবেগ, ঠিক আছে? ভাই একটু লিখি, বস্তুর শেষ বেগ = কি, প্যারেকের আদিবেগ। তো এখন হচ্ছে যে এটা যদি হয়, তাহলে হচ্ছে প্যারেকের আদিবেগ ইউ = কত, প্যারেকের আদিবেগ ইউ = হচ্ছে এখান থেকে যেটা আমি 10 ধরে নিছি, ঠিক আছে? আর প্যারেকের শেষ বেগ কত, ভি = 0। এখান থেকে আপনি ইজিলি কি করতে পারবেন, আপনি এখান থেকে, আচ্ছা কি দেওয়া আছে মান, 10 সেন্টিমিটার ঢুকে গেছে। আচ্ছা, এখান থেকে আপনাকে এ বের করতে হবে, ঠিক আছে? তো আপনি যদি এ বের করতে হয়, এখন দেখেন আপনাকে কি দেওয়া আছে, আপনার এই দুইটা জিনিস ছাড়া আর হচ্ছে একটা সরণ দেওয়া আছে, সরণ দেওয়া ছাড়া কিন্তু আর কিছু দেওয়া নেই। তার মানে 10 সেন্টিমিটার, এটাকে আপনারা কি করবেন, এটাকে আপনারা মিটারে কনভার্ট করে নেবেন, ঠিক আছে? মিটারে কীভাবে কনভার্ট করে, 1 মিটার = কত, 100 সেন্টিমিটার না? তো 100 দিয়ে ভাগ দিয়ে দেবেন, তার মানে মনে হয় 0.1 মিটার হবে, ঠিক আছে? তো 0.1 মিটার যদি হয়, তাহলে আমাকে কি কি এই দুটো দেওয়া আছে, তাহলে আমরা কি জানি, ভি² = ইউ² + 2as, ঠিক আছে? এটা কোন অংশের জন্য, এটা হচ্ছে এই অংশের জন্য, প্যারেকটা যখন ঢুকতেছে তখন, ঠিক আছে? তো ভি এর মান দেখেন 0, ইউ এর মান কত, 10²,
আর 2 ইন্টু এ ইন্টু এস এর মান কত 0.1, এখান থেকে আপনি এ এর মান পেয়ে যাবেন না, এ এর মান পেয়ে গেলে আপনি বস্তুর ওজন জানেন কত 5 কেজি, এ এর মান কত এখান থেকে বের হয়ে গেল, আর হচ্ছে আপনার এফ এর মানটা তাহলে বের হয়ে যাবে। তো এই যেই বলটা পাবেন সেটাই কি আপনার গড় মাটির গড় প্রতিরোধ বল বা গড় বাধাদানকারী বল, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। একটা জিনিস খেয়াল করবেন, ভাইয়া কিন্তু একবার এক এক সূত্র ইউজ করতেছি, কী হিসেবে ইউজ করতেছি, আমার যে ডেটা আছে সেই ডেটা অনুযায়ী ইউজ করতেছি। সো ডেটাটা একটু খেয়াল করবেন, ডেটা অনুযায়ী ইউজ করবেন। তাহলে এটা গেল। আচ্ছা, এখন হচ্ছে একটা টাইপের ম্যাথ দেখাবো। এই টাইপের ম্যাথটার একটা স্পেশাল সূত্র আছে। তো স্পেশাল সূত্রটা আপনারা হয়তো বা বলবিদ্যাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ম্যাথের। হ্যাঁ, তো এখন আমি অঙ্কটা করাই দিই, আমি জাস্ট সূত্রটা ধরে দিই, আমি অঙ্কটা করাই দিই। হ্যাঁ, তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে কোনো মুহূর্তে, ঠিক আছে, যে কোনো মুহূর্তটা কেমন হতে পারে, জিনিসটা হতে পারে যে 1 নম্বর সেকেন্ডে বা 8 নম্বর সেকেন্ডে বা 10 নম্বর সেকেন্ডে, এভাবে করে হচ্ছে যে কোনো একটা মুহূর্ত। আপনাকে বলবো যে 10 নম্বর সেকেন্ডে তার বেগ কত বা 10 নম্বর সেকেন্ডে তার স্মরণ কত, ঠিক আছে, বেগ কত বলে না, স্মরণ কত বলে। তো ওই জন্য আমি বললাম কি, যে কোনো মুহূর্তে বা যে কোনো একটা সেকেন্ডে আপনার যদি স্মরণ বা কোনো একটা অতিক্রান্ত দূরত্ব বের করতে হয়, সেই দূরত্বের সূত্র হচ্ছে ইউ প্লাস হাফ ইন্টু 2t মাইনাস 1। খুব ভালোভাবে মাথায় গেঁথে রাখেন, এটা দিয়ে কিন্তু অঙ্ক আসে প্রায়, ঠিক আছে। ইউ প্লাস হাফ ইন্টু 2t মাইনাস হাফ ইন্টু এ ইন্টু 2t মাইনাস 1 হবে, ঠিক আছে। তো এ কি ভাইয়া লিখি নেই, হ্যাঁ, আচ্ছা, হাফ ইন্টু এ ইন্টু 2t মাইনাস 1 হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এটা দিয়ে অঙ্ক করব। আচ্ছা, অঙ্কটা কিভাবে আসে সেটা ভাইয়া দেখাবো। হ্যাঁ, অঙ্কটা হচ্ছে বলছে যে সমত্বরণে ধাবমান 3 কেজি ভরের একটা বস্তু। কত কেজি ভরের একটা বস্তু? 3 কেজি ভরের একটা বস্তু। বস্তুটা আমি আঁকি। 3 কেজি ভরের একটা বস্তু পঞ্চম সেকেন্ডে, কত সেকেন্ডে? পঞ্চম সেকেন্ডে, ঠিক আছে, 5 সেকেন্ডে না কিন্তু, পঞ্চম সেকেন্ডে এবং অষ্টম সেকেন্ডে আপনার যথাক্রমে 0.18 মিটার এবং 0.3 মিটার দূরত্ব যায়। বলের মান কত? ঠিক আছে, কি বলছে? বলের মান কত, ঠিক আছে। তো আপনাদেরকে বলছে যে বলের মানটা বের করার জন্য। তো এখন আমরা বলের মান বের করবো। আচ্ছা, ঠিক আছে, ফাইন। এখন বলের মান বের করার জন্য আমাদেরকে কী কী উপাত্ত দেওয়া আছে? কিছুই দেওয়া নেই আসলে, ঠিক আছে। তো এরকম দেখছেন, এখন কি বলছে? আচ্ছা, পঞ্চম সেকেন্ডে, আমি কোশ্চেনটা লিখি, আস্তে আস্তে আমরা বের করবো, চিন্তা করে করে বের করবো। পঞ্চম সেকেন্ডে সে কত গেছে? 0.18 মিটার গেছে, ঠিক আছে। আর অষ্টম সেকেন্ডে সে কতটুকু গেছে? 0.3 মিটার গেছে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো আমরা জানি কি, যে এই যে আমার স্মরণ, মানে আমরা যদি এরকম যে কোনো একটা সেকেন্ডে থাকে, সেক্ষেত্রে আমার স্মরণ কী হয়? এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2t মাইনাস 1। হ্যাঁ, তো এখন দেখেন, আপনাকে বলছে কি বলের মান বের করতে। বলের মানটা কি? এফ ইকুয়াল টু কি? এম এ। তো আমি কি জানি? এম কিন্তু আমাকে দেওয়া আছে মনে হয়। এম কই? হ্যাঁ, এম 3 কেজি দেওয়া আছে, ঠিক আছে। আর বলের মান বের করতে হবে, তাহলে আমার এর মান বের করতে পারলেই কাজ শেষ, ঠিক আছে। এর মান আমরা কীভাবে বের করব? আচ্ছা দেখেন, তো এর মানটাই বের করব, সেটা ঘুরে ফিরে করতে হবে আর কি, দেখি কিভাবে করা যায়। হ্যাঁ, তো এখন দেখেন, আমরা কি জানি? যে কোনো একটা মুহূর্তে অতিক্রান্ত দূরত্ব এটা, তাহলে এই সূত্রতে আমরা কি বসাবো? যে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত সেটা দেখি। তাহলে পঞ্চম সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব কত? এস এর ভ্যালু হচ্ছে 0.18 ইকুয়াল টু, আপনি ইউ জানেন না, আপনি শুরুতে ধরে নিচ্ছেন যে আদিবেগ কত? ইউ, আর হচ্ছে আপনার ত্বরণ কত? এ। এই দুটো আপনি ধরে নিচ্ছেন, ঠিক আছে। ধরি সে আদিবেগ হচ্ছে ইউ এবং ত্বরণ হচ্ছে এ। তাহলে আমি এই সূত্র এখন ইউজ করি, ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2 ইন্টু টি এর মান কত? পঞ্চম সেকেন্ডে, তার মানে টি এর মান কত? 5, ঠিক আছে। মানে কত নম্বর সেকেন্ড এই টিটা হচ্ছে সেটা নির্দেশ করে। টি এর মান হচ্ছে 5 মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? ইউ প্লাস 5 গুণ 10, 10-এর থেকে 1 গেলে 9, 9/2 এ, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তো এখন দেখেন, এখান থেকে আপনি কি একটা ইকুয়েশন পেলেন না? এটা একটা ইকুয়েশন পেলাম। আবার দেখেন, টি এর মান যখন 8, ঠিক আছে, টি এর মান যখন 8, তখন আপনি আরেকটা ইকুয়েশন পাবেন, সেটা কি? 0.3 মিটার স্মরণ, তারপরে ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2 ইন্টু টি, তার মানে 8 দুগুণা 16 মাইনাস 1, ঠিক আছে। তাহলে কত? ইউ প্লাস হাফ আপনার কত? 16 কত? 15 হচ্ছে, 15/2 ইন্টু এ। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। তো এটাকে আমি দিলাম 2 নম্বর ইকুয়েশন। হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করেন,
দুইটা বস্তুর ক্ষেত্রে কিন্তু আদিবেগ আর ত্বরণ কিন্তু আমি সেম, কারণ হচ্ছে সমত্বরণে বলছে, তার মানে দুইটার ক্ষেত্রে কি সমত্বরণ হচ্ছে। আর আদিবেগ কি, দুইজনটি তো একটা পয়েন্ট থেকে শুরু করছে, একটা পয়েন্ট থেকে পঞ্চম সেকেন্ডে আসছে, তারপর অষ্টম সেকেন্ডে গেছে, তার মানে দুইজনের ক্ষেত্রে আদিবেগও সেম, তার মানে আমি এই সূত্র ইউজ করতেই পারি এভাবে, ঠিক আছে। তো এখন দেখেন আপনার এই সূত্রটা আননোন কয়টা, দুইটা, এই সমীকরণে আননোন কয়টা, দুইটা, এই সমীকরণে আননোন কয়টা, দুইটা। তো আপনার দুইটা আননোন থাকলে কি আপনারা সমীকরণ দুটো সলভ করতে পারবেন না? 1 ও 2 নম্বর সমীকরণ কি আপনারা সমাধান করবেন, যেভাবে হচ্ছে দুইটা সরলরেখা দেওয়া থাকলে আপনারা যেভাবে সমাধান করেন বা ছেদবিন্দু বের করেন ওইভাবেই, ঠিক আছে। বা যে কোনো দুটো সমীকরণ দেওয়া থাকলে যেভাবে সমাধান করেন সেভাবে, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, যে কোনো পদ্ধতিতে আপনারা এই দুটো সমাধান করতে পারেন। তো ক্যালকুলেশনটা একটু উদ্ভট টাইপের লাগতেছে, আপনারা বাসায় ক্যালকুলেশন করবেন। এখান থেকে আপনারা কিসের মান পাবেন, ইউ এর মান পাবেন, আর কিসের মান পাবেন, এ এর মান পাবেন। তো আপনার দরকার কিসের মান, আপনার দরকার এ এর মান। আপনার এ এর মান হলেই কি আপনি বলের মান পেয়ে যাবেন। বলের মান কত, F = m × a, m এর মান জানেন, এ এর মান জানেন, শেষ। আশা করি বুঝতে পারছেন। তো এই সূত্রটা হচ্ছে একটু নতুন সূত্র হয়তো বা অনেকের জন্যই, তো আপনারা এই সূত্রটা মাথায় রাখবেন। সূত্রটা আমি আবার বলে দিই, যে কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডে বা যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কোনো একটা বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই সূত্র দ্বারা আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে। তো বেশ ভালোভাবে সূত্রটা লেখেন, F = u + ½ × a × 2t - 1, ঠিক আছে। মুছে দিচ্ছি, এটা গেল। আচ্ছা, তারপরের অঙ্কটা হচ্ছে 20 কেজি ভরের বস্তুর উপর, এই যে এখানে লেখা দেখেন, 20 কেজি ভরের বস্তুর উপর কত বল বা F = হোয়াট হলে 10 সেকেন্ডে বেগ এত থেকে এত চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আবার এখানে ভাই লিখে দেই যে একটা 20 কেজি ভরের বস্তু আছে, ঠিক আছে, এর উপর কত বল প্রযুক্ত করলে, মানে F এর মান কত হলে 10 সেকেন্ড পর, কত সেকেন্ড পর, 10 সেকেন্ড পর এর বেগ v1 = 4i হেড - 5j হেড + 3k হেড হতে v2 4i হেড - 3j হেড - 5k হেডে পরিবর্তিত হবে, ঠিক আছে। দেখেন মানে বলছে যে বল প্রয়োগ করলে 10 সেকেন্ড পরে বেগের পরিবর্তনটা, হ্যাঁ, আচ্ছা আমি বলি, কত বল প্রয়োগ করলে বেগ এত থেকে এত পরিবর্তিত হবে 10 সেকেন্ড পর, এটা হচ্ছে আপনার প্রশ্ন, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমরা এটা বের করতে হবে। তাই আমার বল কি, F = কি, m × a, আবারও আগের জায়গায় চলে আসলাম, ঠিক আছে। তাহলে m এর মান তো আমরা জানি, এর মানটা আমার বের করতে হবে। a এর মান কি, a মানে কি, বেগ পরিবর্তনের হার না, বেগ পরিবর্তনের হার মানে কি, t সময়ে বেগের পরিবর্তন, মনে করেন এইটা একক সময়ে বেগের পরিবর্তনটাই কি, বেগ পরিবর্তনের হার, ঠিক আছে। তাহলে হচ্ছে v2 - v1 করব আমরা, v2 - v1 / t করব। তাহলে v2 - v1 করব মানে কি, এটা হচ্ছে v2 - v1, এটা করব। তাহলে দেখেন এটাকে আমরা যদি বিয়োগ করি কি দাঁড়ায়, 4 - 4i হেড, যদি আমি ভুল না লিখে থাকি। আচ্ছা, তারপরে হচ্ছে যে এটা থেকে এটা বিয়োগ যাবে, তাই না। তাহলে -3 থেকে +5 + k হেড -5 - 3, ঠিক আছে। তারপর হচ্ছে 10 0, আর এটা কত, 2j হেড - 8k হেড / 10, ঠিক আছে। আমি একটু কোশ্চেনটা মিলায় নিই, যে কোশ্চেনটা আসলে কি চেঞ্জ করলাম আমি দেখি একটু। কোশ্চেনে ছিল কত, 4i হেড - 5j হেড + 3k হেড, আর ছিল 4i হেড মাইনাস, না এটা হচ্ছে কোশ্চেনে ছিল +3j হেড - 5k হেড, ঠিক আছে। আচ্ছা আমি কোশ্চেনে এখানে মনে হয় একটু ভুল করছি কোশ্চেন তুলতে, এটা হচ্ছে প্লাস হবে, ঠিক আছে। আচ্ছা এটা যদি প্লাস হয় তাহলে আপনি এটা থেকে এটাকে বিয়োগ করলে কত আসবে, +j হেড, 3 থেকে 5 বিয়োগ যাবে, তার মানে 5 আর 3 কি হবে, যোগ হবে, ঠিক আছে। তার মানে এটা গেল, আর হচ্ছে -5 - 3, তার মানে 5 3 8, আর হচ্ছে 5 3 8। তো যাই হোক এই ক্যালকুলেশন তো আপনার পারেন। তো এইটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার ত্বরণের মান, ঠিক আছে। এটা কি, ত্বরণের মান। তো ত্বরণের মান তো এইভাবে দিলে আমার হবে না, তাই না। ত্বরণের মানটা আমাকে কীভাবে করতে হবে, তো এই জিনিসটা মান বের করবো আমরা। এই জিনিসটা মান কি, আমরা কি জানি যে xi হেড + yj হেড + zk হেড, এরকম যদি আপনাদের থাকে তাহলে এটার মান কত, x² + y² + z²,
ঠিক আছে। তো এইখান থেকে এটার মান বের করে ফেলবেন, মান বের করে ফেললে আপনার ত্বরণের মান পেয়ে যাবেন, মানে 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার এরকম কিছু একটা ডিভাইডেড বাই 10। তো এভাবে ত্বরণের মান বের হয়ে যাবে। ত্বরণের মান বের হয়ে গেলে আপনি এখানে কি m ইন্টু এই ত্বরণের মানটা বসায় দেবেন, আপনার কাজ শেষ, এত নিউটন বল প্রযুক্ত হয়েছে। তো আশা করি এই জায়গাটা আপনারা সবাই ধরতে পারছেন। তো আসলে এমন একটা সিচুয়েশনে বা এমন একটা অবস্থায় ক্লাস নিতেছি যে এখন মনোযোগ ধরে রাখতে পারতেছি না বেশিক্ষণ। তো আশা করি আপনারা আগের অঙ্কগুলো বুঝতে পারছেন। তো ভাইয়া আপনাদেরকে ভরবেগের কিছু অঙ্ক দিয়েছি, আমি একবার পড়ে দিচ্ছি, আপনারা এগুলো বাসার মধ্যে হোমওয়ার্ক করবেন। 10 কেজি ও 1 কেজি ভরের দুটি বস্তু সরলরেখা বরাবর কিন্তু বিপরীত দিকে চলা অবস্থায় একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পূর্বে তাদের বেগ যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড উত্তর দিকে ও 6 মিটার পার সেকেন্ড দক্ষিণ দিকে ছিল। ধাক্কার পর দ্বিতীয় বস্তু পিছিয়ে গেলে প্রথম বস্তুর বেগ কত হবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা ছিল এরকম যে গাছের ঢালে বসা 25 কেজি ভরের একটা পাখির গায়ে 19.975 কেজি ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে আঘাত করে পাখির ভেতরে রয়ে গেল। পাখির আনুভূমিক বেগ কত? ডালটি মাটি হতে 313.6 মিটার উপরে হলে পাখিটি কত দূরে মাটিতে পড়বে? এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন। এবং থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে মনে করেন একটা নৌকা আছে, নৌকার মধ্যে হচ্ছে এটা একটা গোলই, একটা গোলই, মানে ওই যে গোলই যেই মাথাগুলোতে আমরা সবাই বসার চেষ্টা করি সাধারণত। তো ওইটা নৌকার ওজন হচ্ছে 300 কেজি। তো দুই গোলইয়ে দুই বন্ধু দাঁড়ায় আছে, একজনের ওজন 20 কেজি আর একজনের ওজন 25 কেজি। তো দুইজনে গেলো কি দুই দিকে লাফ দিল। তো লাফ দেওয়া মানে কি তাদের বেগ আছে। তো ও লাফ দিল 3.25 মিটার পার সেকেন্ড বেগে আর ও লাফ দিল কত? 2 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে। এখন বলছে প্রশ্ন হচ্ছে নৌকা কত বেগে কোন দিকে যাবে? এগুলো সব হচ্ছে ভরবেগের অঙ্ক। ভরবেগের সহজ অঙ্কগুলো আগের দিন আমি দেখাই দিছিলাম, মানে যেগুলো হচ্ছে নর্মালি আসে ওই টাইপের অঙ্কগুলো আপনারা করছেন আমি আশা করি। এগুলো হচ্ছে যে একটু চিন্তা ভাবনা করে করে করবেন, এগুলো সহজ তো করবেন, এগুলো ভাই করাই দেবো প্রয়োজন, ঠিক আছে। তো আমরা এখন একটু আজকে বেশি থিওরি পড়বো না, অল্প করে একটু কিছু থিওরি পড়ি, থিওরি পড়ে ইনশাল্লাহ ক্লাসটা এন্ড করবো ভাইয়া, ঠিক আছে। তো ভাই মুছে দিচ্ছি, হ্যাঁ আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে এটাকে পরবর্তীতে দেখে দেখে অঙ্কটা করতে পারেন, ঠিক আছে। আর যেহেতু রেকর্ডেড ক্লাস দিচ্ছি সেহেতু আশা করি সমস্যা হবে না, বারবার দেখতে পারবেন। আচ্ছা, তো আগের দিন আমরা যে পর্যন্ত পড়েছিলাম তারপরে আমাদের কয়েকটা জিনিস ছিল। আগের দিন আমরা মেইনলি বল নিয়ে পড়ছিলাম, তো আজকে আমরা পড়বো ক্ষেত্র নিয়ে। ক্ষেত্র কি? কোনো একটা বস্তুর চারদিকে যে অঞ্চলব্যাপী তার প্রভাব থাকে তাকেই আমরা বলতেছি কি, বা কোনো একটা কণার চারদিকে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকে তাকে আমরা বলতেছি ক্ষেত্র, ঠিক আছে। আচ্ছা ভাই, ক্ষেত্রটা অন্য অনেকভাবে বিশ্লেষণ করা যায়। আমরা একটা সহজ উদাহরণ দেখাই, যে মনে করেন আপনার এলাকার যে নেতা আছে, ঠিক আছে, সেই নেতাকে তো আমি চিনি না, তাই না? তো সে যদি আমার সামনে এসে দাঁড়ায় থাকে তাকে আমি খুব একটা পাত্তা দিব না, কিন্তু আপনার এলাকায় গেলে দেখবেন তাকে পাত্তা দিতেছে, তার সাগরেদরা অনেক পাত্তা দিতেছে। তার মানে আপনার এলাকার যে নেতা আছে, হাই আমি মার্কারটা চেঞ্জ করতেছি, তার মানে আপনার এলাকার যে নেতা আছে তার কি আছে, একটা এলাকা, সে এই এলাকা জুড়ে তার প্রভাব আছে। এই এলাকার বাইরে আমি যে এলাকায় আছি সেই এলাকায় আসলে সে যদি খুব হাইব্রিড কিছু না হয় তাহলে তার আমার চেনার কথা না, সো তার আমি পাত্তা দেবো না, ঠিক আছে। তার মানে তার প্রভাবটা কি এইটুকুতেই রয়েছে, এখানে কিন্তু তার কোনো প্রভাব নাই, ঠিক আছে। তার মানে কি এই অঞ্চলব্যাপী তার প্রভাব আছে, তাইলে এইটা হচ্ছে তার ক্ষেত্র, ঠিক আছে, এটা হচ্ছে তার ক্ষেত্র। তো আমাদের বইয়ের ভাষার সংজ্ঞাটা হচ্ছে এরকম, ক্ষেত্র হচ্ছে এমন একটা অঞ্চল যেখানে কোনো বস্তুর উপর অন্য একটি বস্তুর উপস্থিতির কারণে বল ক্রিয়া করে, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনার এলাকার নেতার এখানে যদি আরেকটা নেতা জন্ম হইতে নেয় বা আরেকটা নেতা যদি উঠে আসতে নেয়, সাধারণত দেখা যায় কি সবাই পাওয়ারটা ধরে রাখতে চায়, তো ও কী করবে, ওর উপর বল প্রয়োগ করবে, বলবে যে আমার নিচে থাক, ঠিক না। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে মনে করেন কোনো একটা বস্তুর চারপাশে যে অঞ্চলব্যাপী তার প্রভাব থাকে সেখানে যদি অন্য কোনো বস্তু আসে সেই বস্তুটা কী করবে, তার উপর বল প্রয়োগ করবে। এটা হচ্ছে আমাদের ক্ষেত্র সংজ্ঞা। এখন ক্ষেত্র সংজ্ঞাটা কয়েক রকমের হতে পারে, যেমন ধরেন মহাকর্ষীয় ক্ষেত্র। কী ক্ষেত্র? মহাকর্ষীয় ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, আর কিছু আছে কিনা আমার মাথায় নেই, দেখি আপনাদের বইতে আছে কিনা, দেখতেছি না আর কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রটা কি? মহাকর্ষীয় ক্ষেত্র কি? মহাবিশ্বের প্রতিটি বস্তুকে একে অপরকে নিজ দিকে আকর্ষণ করছে। মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কি হচ্ছে, আকর্ষণ করতেছে, সবাই সবাইকে আকর্ষণ করতেছে, ঠিক আছে। দুইটা বস্তু আছে পাশাপাশি,
তো কোন অবস্থায় থাকলে তারা পরস্পরকে আকর্ষণ করতেছে বা যে অঞ্চলব্যাপী তারা পরস্পরকে আকর্ষণ করতেছে সেটাই হচ্ছে কি তাদের মহাকর্ষীয় ক্ষেত্র। দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা যে অঞ্চলব্যাপী বজায় আছে সেটাই কি মহাকর্ষ বল, ঠিক আছে, বা মহাকর্ষীয় ক্ষেত্র তাদের। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র কি? দুইটা আধান আছে মনে করেন, একটা পজিটিভ আধান আর একটা পজিটিভ আধান। তো এই পজিটিভ আধানের চারদিকে কি তার কিছু বলরেখা আছে না? এরকম কিন্তু বলরেখা আছে, ঠিক আছে। তো এই বলরেখার মধ্যে যদি বা তার অঞ্চলের ভিতর যদি অন্য একটা পজিটিভ আধান আসে সে তাকে কী করবে? বিকর্ষণ করবে, ঠিক আছে। কিন্তু এর বাহিরে যদি দাঁড়ায় থাকে, এখানে বাউন্ডারি লাইনে দাঁড়ায় দাঁড়ায় যদি এই ধনাত্মক আধান হাসতে থাকে তাহলে কিন্তু ও কিছুই করতে পারবে না, ঠিক আছে। আবার দেখেন এই বাউন্ডারির ভিতর যদি একটা নেগেটিভ আধান আসে ও তাকে কী করবে? আকর্ষণ করে ওর কাছে নিয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাপারটা কি হচ্ছে যে ওর তড়িৎ ক্ষেত্রের মধ্যে, মানে তড়িৎ ক্ষেত্রটা কি? তড়িৎ ক্ষেত্র হচ্ছে কোনো একটা আধানের কাছে অন্য একটা আধানকে আনলে সে যদি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে তাহলে হচ্ছে যে অঞ্চলব্যাপী এটা অনুভব করবে সেই অঞ্চলটাই হচ্ছে কি তার তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। খুব সহজ জিনিস, আশা করি বুঝে গেছেন। চৌম্বক ক্ষেত্র কি? আমরা কিন্তু দেখছি যে দুইটা চুম্বককে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে বা কাছাকাছি আনলে তারা হচ্ছে কি করে? পরস্পরকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, ঠিক আছে। কিন্তু আপনি একটা এখানে রাখেন আর একটা এইখানে রাখেন, দেখবেন তারা আকর্ষণ বিকর্ষণ করতেছে না, যে যার জায়গায় বসে আছে। তার মানে কি এর চারদিকে, চুম্বকের চারদিকে একটা অঞ্চলব্যাপী তার কি আছে? একটা প্রভাব আছে বা তার একটা ক্ষেত্র আছে। তো চুম্বকের চারদিকে যে অঞ্চলব্যাপী তার প্রভাব আছে সেটা হচ্ছে তার চুম্বক ক্ষেত্র। তাহলে ক্ষেত্র জিনিসটা খুবই সহজ, তো আমরা ক্ষেত্র জিনিসটা শিখে ফেললাম, ঠিক আছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রাবল্য, ঠিক আছে। আচ্ছা, প্রাবল্য বুঝতে হলে কিন্তু আপনার ক্ষেত্রটা বেশ ভালোভাবে জানতে হবে বা বুঝতে হবে, ঠিক আছে। এখন আচ্ছা, আপনার এলাকার নেতাকে তো মুছে দিলাম। দেখেন এলাকার নেতার মনে করেন বাড়ি হচ্ছে এটা, ঠিক আছে। তার বাড়ির আশেপাশে যা কিছু আছে এই সব জায়গায় তার কি প্রভাব অনেক বেশি না? এখন মনে করেন এলাকার একদম কর্নারে, একদম শেষ মাথায়, এখানে সে খুব একটা যায়ও না মনে করেন, ঠিক আছে, খুব অনুন্নত একটা জায়গা। তো এই জায়গায় তার কি হচ্ছে? ঘটনা কি? এই জায়গায় তার যে প্রভাব আর তার আশেপাশে যে অঞ্চলব্যাপী তার প্রভাব, দুইটা কি সেম না? কিন্তু সে যে জায়গায় থাকবে তার চারপাশে কিন্তু প্রভাব বেশি হবে, ঠিক আছে। তার মানে এই জায়গায় যদি আরেকটা ছোটোখাটো নেতা হয় তার খুব বেশি কিছু আসে যায় না, কিন্তু যেটা হচ্ছে মেইন সেন্টার, সেই সেন্টারে যদি আরেকটা নেতা হয়ে যায় তাহলে সমস্যা আছে। আচ্ছা থাক, এটা না বলি আর সেন্সর কথাবার্তা। তো এখন মনে করেন যে আমি একটা আধান ধরি, ঠিক আছে। তো আধানের যত মনে করেন একটা পজিটিভ আধানকে ওর যত কাছে আনবো ও তত বেশি বিকর্ষণ করবে না? মানে কি দূরত্ব কমতেছে যত, বা একটা সেন্টারের সাথে দূরত্ব যত কমতেছে তত বেশি বিকর্ষণ করবে। আর হচ্ছে যে একটা দূরত্বে আছে মনে করেন ওর হচ্ছে যে আপনার এইটা হচ্ছে ওর তড়িৎ ক্ষেত্র, মানে এই আধানের এইখানে থাকলে যে বল অনুভব করবে আর এইখানে থাকলে যে বল অনুভব করবে সেটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা অঞ্চলে কি, মানে পুরো অঞ্চলব্যাপী তার প্রভাব আছে, কিন্তু পুরো জায়গাব্যাপী সে কি সেম বল দিবে না বা সেম পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ দেখাবে না, ঠিক আছে। তাহলে কি, তাহলে হচ্ছে আমাদের প্রাবল্য সংজ্ঞাটা কি? প্রাবল্য সংজ্ঞাটা হচ্ছে যে একটা বল ক্ষেত্রে সর্বত্র সমানভাবে ক্রিয়া করবে না। আচ্ছা, এটা জানি, হ্যাঁ। আচ্ছা, মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে এককভাবে বস্তু স্থাপন করলে যে বল অনুভব করবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন প্রাবল্যটাকে আমি বলি। এখানে মনে করেন একটা একক ভরের বা একটা একক আধানকে স্থাপন করলাম, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একটা একক আধানকে যদি আমি স্থাপন করি তাহলে সে যে বল অনুভব করবে কোন বিন্দুতে? এই বিন্দুতে, সুনির্দিষ্ট এই বিন্দুতে যে বল অনুভব করবে সেটাই হচ্ছে এই বিন্দুর কি প্রাবল্য, ঠিক আছে। এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে এটা। এখন মহাকর্ষীয় ক্ষেত্রে যদি বলি, দুইটা বস্তুর মধ্যে মনে করেন একটা বস্তু এখানে, তার চারপাশে এই অঞ্চলের ভিতর প্রভাব আছে আকর্ষণ বল, তো এইখানে একটা বস্তুকে স্থাপন করলাম, ঠিক আছে। তার মানে একক ভরের, ঠিক আছে, একক ভরের একটা বস্তুকে কোনো একটা মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আনলে সে যে বল অনুভব করবে সেটাই হচ্ছে কি তার মহাকর্ষ বল। তো সে এইখানে যে আকর্ষণ বল অনুভব করবে ডেফিনেটলি এখানে কি তার থেকে বেশি আকর্ষণ বল অনুভব করবে। আবার হচ্ছে এটার ক্ষেত্রেও সেমভাবে বলা যায়। আবার চৌম্বক ক্ষেত্রের বেলায় কি, একটা চুম্বক এখানে আছে আর একটা চুম্বক এখানে আছে, ঠিক আছে। এটা নর্থ পোল, এটা সাউথ পোল, সমস্যা নেই, আকর্ষণ করবে, ঠিক আছে। তো এইখানে থাকলে যে আকর্ষণ করবে দেখবেন যে চুম্বককে যত কাছাকাছি আনা যায় শেষ মুহূর্তে টাস করে লেগে যায়, ঠিক আছে। ঘটনাটা কি? কারণ হচ্ছে ও যত কাছে আসতেছে তার প্রাবল্য বা আকর্ষণ করার ক্ষমতা তত বাড়তেছে, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। তাইলে আমরা সংজ্ঞাটা কী দিব প্রাবল্যর? যে একক ভরের বা একক আধানের, মানে তিনটা সংজ্ঞা একসাথে বলতেছি, ঠিক আছে। একক ভরের বা একক আধানের বস্তু বা হচ্ছে যে আপনার আধানকে যদি কোনো একটা ক্ষেত্রের মধ্যে আনি তাহলে সে যে বল অনুভব করবে ওই সুনির্দিষ্ট বিন্দুর জন্য বা সুনির্দিষ্ট অবস্থানের জন্য যে বল অনুভব করবে সেটাই কি তার প্রাবল্য। তাহলে মনে করেন এম ভরের একটা বস্তুকে আমি একটা তড়িৎ ক্ষেত্রে আনছি পরে সে এফ বল লাভ করছে, ঠিক আছে, এম ভরের বস্তু। তাহলে একক ভরের বস্তুকে যদি আনি সে কী পরিমাণ বল লাভ করবে? এফ বাই এম, ঠিক আছে। তাহলে সে কী বল লাভ করতেছে? এফ বাই এম।
আবার মনে করেন কিউ কুলম্ব আধানকে একটা তড়িৎ ক্ষেত্রে আনলে সে এফ বল অনুভব করে, তাহলে একক আধানকে আনলে সে কী বল অনুভব করবে, এফ বাই কিউ। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এই দুইটা জিনিসই কি একক ভরের জন্য যে পরিমাণ বল অনুভব করতেছে, একক আধানের জন্য যে পরিমাণ বল অনুভব করতেছে সেগুলো না, তার মানে এই দুইটাই কি প্রাবল্য নির্দেশ করে। প্রাবল্যকে কী দ্বারা প্রকাশ করে, ই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি প্রাবল্যের ব্যাপার স্যাপার। তো এগুলো আপনারা একটু পড়বেন, এগুলো সহজ জিনিস, আপনারা সবাই জানেন, ভাইয়া একটু করে বলে দিলাম। আচ্ছা, ঘূর্ণনশীল বস্তু তো বুঝেন সবাই, তাই না? একটা জিনিস ভাই দেখায় দিচ্ছি। ঘূর্ণনশীল বস্তু বলতে আমরা কি বুঝি, যে একটা বৃত্ত, মানে বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরতেছে, অনেকটা এরকম না? তাহলে বৃত্তাকার পথে কি, বৃত্তাকার পথ হইতে দিলে তো একটা সেন্টার লাগবে, তাহলে এই সেন্টারকে কেন্দ্র করে সবাই ঘুরতেছে। ঠিক আছে, যেমন ধরেন আপনার ঘরের দরজা, ঠিক আছে, তারপর মনে করেন আপনার বই। ঠিক আছে, বই কীভাবে ঘুরে ভাইয়া দেখেন, এই যে আপনার বই মনে করেন এরকম, তো আপনি করলেন কি, পৃষ্ঠাটা খুললেন, পৃষ্ঠাটা খুললে কি পৃষ্ঠাটা এখান থেকে এখানে আসলো না, এখান থেকে এখানে আসলো। দেখেন তো এই জিনিসটাকে কেন্দ্র করে কি সেই দিকে ঘুরতেছে না? তাকে যদি আমি পুরাটা ঘুরে পিছনে নিয়ে যাই, সে কিন্তু ঘুরবে। ঠিক আছে, সে কিন্তু এই যে এভাবে ঘুরবে। ঠিক আছে, আচ্ছা এটা বাদ দেন। তারপর মনে করেন আপনার ঘরের যে দরজা, ঘরের দরজাও কি, ঘরের দরজাটা একটা কোণায় লাগানো থাকে, এটাকে কেন্দ্র করে সে ঘুরতেছে। ঠিক আছে, এই যে যাকে কেন্দ্র করে আমার বই ঘুরতেছে বা যাকে কেন্দ্র করে আমার দরজা ঘুরতেছে, সে কি আমার একটা এক্সিস। ঠিক আছে, এটাকে কি বলা হয়, ঘূর্ণন অক্ষ। এই যে বৃত্তাকার পথে যখন কেউ ঘুরে তখন সে কি কেন্দ্রকে চারদিকে পরিভ্রমণ করে বা কেন্দ্রের চারদিকে পরিভ্রমণ করে। ঠিক আছে, তো এইটা কি তার এক্সিস। ঠিক আছে, মানে হচ্ছে যে মনে করেন একটা সিলিন্ডার আছে, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন, এটা হচ্ছে একটা সিলিন্ডার টাইপের কিছু। ঠিক আছে, এটার মাঝ বরাবর আমি কি করলাম কি, একটা লোহার রড লাগালাম। ঠিক আছে, তারপর হচ্ছে কি এটাকে ঘুরাইতেছি এখন, তার মানে কি এই যে দেখেন ও কি এই বরাবর ঘুরতেছে না, এইটাকে কেন্দ্র করে সে হচ্ছে, বা এই এক্সিসকে কেন্দ্র করে তার পুরা বস্তুটা ঘুরতেছে, বা তার প্রত্যেকটা কোণা বা প্রত্যেকটা ভিতরের বিন্দু এই এক্সিসটাকে কেন্দ্র করে ঘুরতেছে না, তাহলে এটাকে আমরা কি বলবো, ঘূর্ণন এক্সিস। আর এই বস্তুটাকে আমরা কি বলবো, ঘূর্ণনশীল বস্তু। আর এর যে গতি, এটাকে আমরা কি বলবো, ঘূর্ণন গতি। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ঘটনা, এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন। তারপর হচ্ছে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কৌণিক সরণ। কৌণিক সরণ, আচ্ছা কৌণিক সরণটা কি, এটাও আপনারা সবাই জানেন। মনে করেন বৃত্তাকার পথে একটা বস্তু ঘূর্ণায়মান আছে। ঠিক আছে, কোন পথে, বৃত্তাকার পথে। এই যে একটা বৃত্তাকার পথে, এখানে হচ্ছে একটা বস্তু ঘূর্ণায়মান আছে। এখন ঘূর্ণায়মান আছে মানে কি, এই মনে করেন একটা কোণা, এখান থেকে সে কী করতেছে, এখানে যেতেছে, এইভাবে করে সে পুরো জায়গা ঘুরতেছে। ঠিক আছে, তো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকা অবস্থায় সে একটা নির্দিষ্ট সময়ে এখান থেকে এখানে গেছে। ঠিক আছে, তো আমি মনে করেন এই যে কেন্দ্র থেকে তার যেই ব্যাসার্ধ ভেক্টর সেটা আঁকতেছি। ঠিক আছে, এটা হচ্ছে R1 ভেক্টর, এটা হচ্ছে কি R2 ভেক্টর, কেন্দ্র থেকে ব্যাসার্ধ ভেক্টর রাখলাম, এটা তো আপনারা ভেক্টর পড়ছেনই। তো এখন দেখেন সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করলো, এইটুকু না, এইটুকু হচ্ছে কি বৃত্তাকার পথে সে যে চাপটা উৎপন্ন করছে এইটুকুকে আমরা বলতেছি কি চাপ। ঠিক আছে, আর তার সরণ কতটুকু হচ্ছে, বৃত্তাকার পথে সরণ হয় কতটুকু, 360 ডিগ্রি, মানে ডিগ্রিতে বা অ্যাঙ্গেলে হয়। ঠিক আছে, এক্ষেত্রে তার সরণ হচ্ছে কত, থিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে সংজ্ঞাটা আমরা কীভাবে দিতে পারি, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু কোণা কোনো বিন্দু বা অক্ষকে, এই যে দেখেন একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, ঘূর্ণায়মান অবস্থায় থাকলে কেন্দ্রের সাথে আদি অবস্থানের এবং শেষ অবস্থানের সাথে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা কি বলতেছি, তার কৌণিক সরণ বলতেছি। ঠিক আছে, আচ্ছা তার মানে হচ্ছে কেন্দ্র উৎপন্ন কোণটাকে কি বলবো, কৌণিক সরণ। এই থিটাটাকে আমরা কি সে প্রকাশ করব, সাধারণত আমরা থিটাটাকে রেডিয়ানে প্রকাশ করব বা হচ্ছে থিটাটাকে ডিগ্রিতে প্রকাশ করব, যখন যেটা লাগে সেভাবে প্রকাশ করব, এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, তবে হচ্ছে মেইনলি আপনাদের বইতে যেটা বলা আছে যে এটাকে আমরা রেডিয়ান এককে ব্যবহার করব। ঠিক আছে, তার মানে হচ্ছে সরণটাকে আমরা কী দ্বারা প্রকাশ করব, রেডিয়ান এককে প্রকাশ করব। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। আচ্ছা কৌণিক বেগ কি, এখন মনে করেন কৌণিক বেগ কি, আমরা নর্মাল বেগ কি জানি, যে সময়ের সাথে সরণের হার, তার মানে হচ্ছে s/t, সময়ের সাথে সরণের হারকে কি বলে, আমাদের বেগ বলে। তো এটা হচ্ছে নর্মাল বেগ। ঠিক আছে, রৈখিক বেগ। তো এখন আমরা হচ্ছে কৌণিক বেগ দেখবো। হ্যাঁ, তার মানে সময়ের সাথে, সময়টা কত, এখানে বলতেছে যে সময়টা হচ্ছে প্রায় শূন্যের কাছাকাছি, লিমিট কত, টেন্ডস টু 0, মানে খুব অল্প সময়ে কোনো একটা বস্তু বা কোনো একটা কোণা, ঘূর্ণায়মান অবস্থায় থাকা কোনো একটা কোণা বা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায় কোনো একটা কোণা সময়ের সাথে যে দূরত্ব অতিক্রম করে বা সময়ের সাথে তার যে কৌণিক সরণ হয় সেটাকে আমরা কি বলতেছি, তার কৌণিক বেগ। ঠিক আছে, তো কৌণিক বেগকে কী দ্বারা প্রকাশ করা হয়, ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মনে করেন টি সময় সে কেন্দ্র উৎপন্ন করে হচ্ছে থিটা, তাহলে হচ্ছে ক্ষুদ্রতর সময় মনে করেন একক সময় সে কতটুকু, θ/t। ঠিক আছে, অনেকটা এরকম আর কি ব্যাপারটা। তো এটাকে হচ্ছে যেহেতু আমরা মানে সময়টাকে টেন্ডস টু 0 ধরে নিছি, তার মানে কি এটা লিমিট দিতেছি, লিমিট t টেন্ডস টু 0,
তার মানে কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের পরিবর্তনের জন্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ হিসাব করব। তার মানে কি ডিডিটি অফ থিটা, তার মানে কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের জন্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের যে পরিবর্তন সেটা নিছি, আর সময়ের সাথে সরণের পরিবর্তনের হারটাই কি আমার বেগ না, এটাকে কি বলবো আমরা কৌণিক বেগ। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তারপর হচ্ছে আপনার কৌণিক ত্বরণ আছে। ঠিক আছে, কৌণিক ত্বরণ কি আবারও সহজ জিনিস, আমরা কি জানি সময়ের রৈখিক ত্বরণটা দেখি, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলে ত্বরণ বলে, তাই না? তাহলে হচ্ছে যে আপনার কৌণিকের ক্ষেত্রে কি হবে, সেম জিনিস, আপনি লিমিট t টেন্ডস টু 0 দেন। ঠিক আছে, তাহলে কি হবে, এটা সময়ের সাথে বেগের পরিবর্তন না, তার মানে ডিডিটি অফ ওমেগা। ঠিক আছে, সময়ের সাথে বেগের যে পরিবর্তন সেটাকে আমরা কি বলতেছি আপনার কৌণিক বেগ। তো বইয়ের মধ্যে সংজ্ঞাটা হচ্ছে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে সাথে কৌণিক বেগের যে পরিবর্তন হচ্ছে, এই যে সময়ের সাথে সাথে কৌণিক বেগের যেই পরিবর্তন হচ্ছে এটাকে আমরা কি বলবো কৌণিক বেগ বলবো। ঠিক আছে, কি বললাম, সময়ের সাথে কৌণিক বেগের যে পরিবর্তন সেটাকে আমরা কি বলবো কৌণিক ত্বরণ বলবো। ঠিক আছে, এটা কি কৌণিক ত্বরণ। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা হচ্ছে যে আপনার শুরুতে শিখলাম যে আমাদের কৌণিক সরণটা কি, তারপরে শিখলাম যে কৌণিক বেগটা কি, তারপরে কি শিখলাম কৌণিক ত্বরণটা কি। ঠিক আছে, কৌণিক ত্বরণকে হচ্ছে যে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ঘটনা ছিল। এখন ভাইয়া একটু করে শর্টকাটে আজকে আপনাদেরকে একটু জড়তার ভ্রামকটা সম্পর্কে বলে দিব। জড়তার ভ্রামক কি, জড়তার ভ্রামক কেন, এটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, তো সেটা আমি একটু করে বলে দিব। আজকে পুরোপুরি ডিটেলসে যেতে পারছি না ভাইয়া, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ভাইয়া চেষ্টা করব যে আপনাদেরকে ডিটেলসে প্রুফগুলো দেখায় দেওয়ার জন্য। আসলে অত বেশি প্রয়োজন হয়ও না প্রুফগুলো এখানে, কিন্তু তারপর আমি দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা জড়তা কি সেটা তো আমরা সবাই জানি। ভাইয়া জড়তা সম্পর্কে বলছিলাম যে যার ফলে বস্তু স্থির থাকতে চায়, বা যে ধর্মের কারণে বস্তু গতিশীল অবস্থা থাকলে গতিশীলই থাকতে চায়, বা বস্তুর যে স্বাভাবিক অবস্থাটা আছে সেই অবস্থাটা ধরে রাখার যে ইচ্ছা সেটাকে আমরা কি বলতেছি জড়তা বলতেছি। তো এটার একটা পরীক্ষা আপনারা করতে পারেন, বাসার মধ্যেই করতে পারেন। কীরকম, মনে করেন একটা গ্লাস ভর্তি পানি আছে, তার উপরে দিয়ে আপনি কি করলেন যে একটা কয়েন রাখলেন। ঠিক আছে, কয়েন রাখলেন, তো আপনি করবেন কি একটা কাগজের উপর একটা কয়েন রাখলেন, কাগজটা ঠাস করে টান দিবেন, খুব তাড়াতাড়ি টান দিবেন, এমনভাবে টান দিয়ে না যে আবার সব উড়ায় ফেললেন। ঠিক আছে, এমনভাবে একটা ফোর্স দিয়ে একটা টান দিচ্ছেন। তো টান দেওয়ার ফলে দেখবেন কি এই কয়েনটা আছে না, কয়েনটা হচ্ছে যে এই গ্লাসের ভিতরে পড়ে যাবে। কারণ কি, তখন তার নিচে অবলম্বন নেই। কিন্তু কয়েনটা কেন এই কাগজের সাথে সরে আসলো না, কয়েন কাগজের সাথে সরে আসলো না, কারণ ও স্থির ছিল এবং ওর স্থির অবস্থাটা বজায় রাখার যে ধর্ম, এটাই হচ্ছে কি তার জড়তা, বা এটা হচ্ছে তার স্থিতি জড়তা। এই ধর্মের কারণে সে হচ্ছে সরে যাবে না, সে হচ্ছে যে এই বরাবর নিচে পড়ে যাবে। ঠিক আছে, এই টেস্টটা আপনারা বাসায় দেখতে পারেন করে, তার মানে তাহলে হচ্ছে আপনারা জড়তার একটা বেসিক ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা জড়তা বলতে কি বুঝলাম, জড়তা বলতে বুঝলাম যে ধর্মের ফলে বস্তু স্থির থাকলে স্থিরই থাকতে চায়, গতিশীল থাকলে গতিশীলই থাকতে চায়, তাকে আমরা কি বলতেছি জড়তা। ঠিক আছে, এটা কোন ক্ষেত্রে, এটা রৈখিক বেগ বা রৈখিক সরণ এইসব ক্ষেত্রে। ঠিক আছে, স্বাভাবিক অবস্থায়। কিন্তু একটা বস্তু যখন ঘূর্ণায়মান অবস্থায় থাকবে তখন তার কি, তখন কিন্তু তার মধ্যে এই ধর্মটা থাকবে যে সে যদি একটা স্থির অবস্থায় থাকে তাহলে সে স্থির অবস্থা রাখতে যাবে, অথবা সে যদি ঘূর্ণায়মান অবস্থা থাকে সে সারা জীবনই ঘুরতে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বস্তুর ধর্ম, একটা ঘূর্ণায়নশীল বস্তুর ধর্ম। তাহলে ওই ক্ষেত্রে তার যেই ঘটনাটা ঘটবে সেটাকে আমরা বলবো কি জড়তার ভ্রামক। দেখেন, এই নর্মাল ক্ষেত্রে এটাকে কী নাম দিছি জড়তা, আর ঘূর্ণায়মান থাকলে সেম কাহিনী, কিন্তু ঘূর্ণায়মান থাকলে সেটার নাম দিছি কি জড়তার ভ্রামক। সুতরাং জড়তার ভ্রামকের কাজটা কি বা জড়তার ভ্রামক কি, এটা আশা করি আমি বুঝাইতে পারছি যে জড়তার ভ্রামক হচ্ছে যে ঘূর্ণায়নশীল বস্তুর ঘূর্ণনটা বজায় রাখার যেই ইচ্ছা, বা সে যদি স্থির থাকে তার স্থিতিশীলতা বজায় রাখার যে ইচ্ছা, এই যে স্বাভাবিক একটা অবস্থা ধরে রাখার যে ইচ্ছা, সেটাকে আমরা কি বলবো জড়তার ভ্রামক। আশা করি জড়তার ভ্রামকের মেইন কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়েছে, তারপরে আমরা ফার্দার অন্যান্য ম্যাথে যাব। ঠিক আছে, আচ্ছা, তাহলে জড়তার ভ্রামক কি সেটা আমরা মোটামুটি বুঝলাম। জড়তা এবং জড়তার ভ্রামক দুইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা এখন জড়তার ভ্রামক নিয়ে একটু করে আলোচনা করব। ঠিক আছে, তো এখন মনে করেন এখান থেকে আমি করলাম কি একটা বস্তুকে ঝুলাই দিলাম। ঠিক আছে, এখান থেকে আমি করলাম কি আরেকটা বস্তুকে ঝুলাই দিলাম। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে এখানে R1 R2, মনে করেন দুইটা সুতার দৈর্ঘ্য দিলাম। হ্যাঁ, স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে কি R1 ইজ গ্রেটার দেন R2। আপনারা এই টেস্টটাও বাসার মধ্যে করে দেখতে পারেন। ঠিক আছে, এটা করলে দেখবেন কি এটাকে মনে করেন এভাবে ঘোরানো শুরু করলাম, মানে হালকা করে একটু ঘুরাই দিলাম, তো মনে করেন এভাবে ঘুরতে থাকলো, আবার ও মনে করেন এভাবে ঘুরতে থাকলো। আচ্ছা, আমাকে কি বলতে পারবেন আপনারা যে এই দুইজনের মধ্যে কে বেশিক্ষণ ঘুরবে? তো আমি বলে দিই, আসলে এখন তো বলার সুযোগ নাই, এখানে সেই বেশি ঘুরবে যার হচ্ছে সুতার দৈর্ঘ্য বেশি, যার সুতার দৈর্ঘ্য কম সে কিন্তু কম ঘুরবে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে দেখেন, এ হচ্ছে বেশিক্ষণ ঘুরতেছে,
বেশিক্ষণ ঘুরতেছে মানে কি এর থেমে যাওয়ার ইচ্ছা নেই, মানে ঘূর্ণনশীলতা বজায় রাখার ইচ্ছা অনেক বেশি, ঠিক আছে, ঘূর্ণনশীলতাও কি বজায় রাখার ইচ্ছা অনেক বেশি। তার মানে যখন দৈর্ঘ্যটা বেশি হবে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হচ্ছে, সে হচ্ছে বেশিক্ষণ ঘূর্ণায়মান ধরে রাখতে চাচ্ছে, তার মানে তার জড়তার ভ্রামকটা কি বেশি, মানে সে বেশিক্ষণ ঘূর্ণায়মান থাকতে চায়। আমি কি বলছি আগেই, জড়তার ভ্রামক কি, ঘূর্ণায়মান থাকলে ঘূর্ণায়মান থাকতেই চাবে, এটা হচ্ছে তার জড়তা, ঠিক আছে, জড়তার ভ্রামক। তো এখন তার মানে এই দৈর্ঘ্যটা যার বেশি, কার্যকরী দৈর্ঘ্যটা যার ক্ষেত্রে বেশি, সে হচ্ছে কি চাচ্ছে, সে হচ্ছে যে বেশিক্ষণ ঘুরবে কমেরটার তুলনায়, ঠিক আছে। তার মানে ওর যদি জড়তার ভ্রামককে আমরা ইনার্শিয়া আই দ্বারা প্রকাশ করি, ওর ক্ষেত্রে কী হবে, I1 ইজ গ্রেটার দেন অফকোর্স I2 হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার প্রথম কথা গেল। আচ্ছা, এখান থেকে বিজ্ঞানীরা হচ্ছে এই ধর্মটাকে বিজ্ঞানীরা হচ্ছে যে আপনার টেস্ট করছে, টেস্ট করে তখন তারা বলছে যে এই যে আই এর সাথে যে এটার একটা সম্পর্ক, যে আই এর সাথে যে এটার একটা সম্পর্ক, সেটা কি আই সমানুপাতিক আর স্কোয়ার, ঠিক আছে। তার মানে কোনো একটা বস্তুর মানে দূরত্ব যেটা বেশি হবে, যত বেশি হবে, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, ও কাকে কেন্দ্র করে ঘুরতেছে, ওর কিন্তু এটা হচ্ছে যে এটাকে কেন্দ্র করে তাকে ঘোরাচ্ছি না আমি, এই যে দেখেন এখান থেকে তাকে আমি ঘোরাচ্ছি না, এভাবে এভাবে। আপনারা কিন্তু এটা চিন্তা করবেন কীভাবে, এই যে দেখেন এই বিন্দুতে ধরে এভাবে ঘোরাচ্ছি, তার মানে কি সে একটা বৃত্তাকার পথ, এই যে এই বৃত্তাকার পথটা তৈরি করছে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি ও এই কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে এই কেন্দ্র থেকে ওর দূরত্ব যত বেশি হবে, তার মানে কি ওর জড়তার ভ্রামক তত বেশি হবে। এতক্ষণ আমরা এটা স্বাভাবিকভাবে বুঝতে পারলাম। তো বিজ্ঞানীরা টেস্ট করে দেখছেন যে এই যে কেন্দ্র থেকে বা অক্ষ থেকে তার দূরত্ব যত, ঠিক আছে, তার ইনার্শিয়া হচ্ছে সেটার বর্গের সমানুপাতিক, ঠিক আছে, এটা হচ্ছে বিজ্ঞানীরা বলছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখি আমরা, মনে করেন এখন সুতার দৈর্ঘ্য সেম, কিন্তু একটা বস্তু হচ্ছে এইটুকু, আরেকটা বস্তু হচ্ছে কি এত বড়, ঠিক আছে। তো এখন দেখেন দুইজনের কেন্দ্র দৈর্ঘ্য কি, এটা R1 হইলে এটাও R1। এখন কাকে ঘোরানো সহজ দেখেন তো, এই যে এইটাকে, এই ছোটোটাকে আমি সহজে ঘুরাই দিতে পারবো, কিন্তু বড় একটা জিনিসকে ঘুরাই দিতে হলে কি আমার অনেক বল লাগবে না, বল লাগবে। আবার একটা জিনিস দেখেন, ওকে আমি ঘুরাই দিচ্ছি যত তাড়াতাড়ি, ও কিন্তু ওরকমই সুন্দরভাবে থাইমাও যাবে আস্তে ধীরে, ওকে থামানো কিন্তু সহজ। কিন্তু ওকে যতই আমি কী করতেছি, ওকে আমি ঘোরানোর চেষ্টা করতেছি, শুরুতে অনেক বল লাগতেছে, মানে ও ঘুরতে চাইতেছে না, শুরুতে স্থিতিশীলতাই ধরে রাখতে চাচ্ছে। আবার যখন ঘোরা শুরু করবো ওরা সহজে থামানো যাবে না, ঠিক আছে, দেখবেন যে ও ওর পরে থামতেছে, ঠিক আছে, একই সময় ঘুরে দিলে ও ওর পরে থামবে। তো এখন যদি এটা আমরা চিন্তা করি, তার মানে কি ওর মধ্যে আমরা কি দেখতেছি, ওর ভর হচ্ছে M1, ওর ভর হচ্ছে M2, স্বাভাবিকভাবে কি M2 ইজ গ্রেটার দেন কি M1 না, M2 ইজ গ্রেটার দেন M1। তাহলে হচ্ছে ওর কি নিজের অবস্থাটা ধরে রাখার ইচ্ছাটা বেশি, তার মানে কি ওর জড়তার ভ্রামকটা বেশি আমরা বলতে পারি, কারণ ও যখন স্থিতিশীল ছিল তখন অনেক বল লাগছে তাকে ঘোরানোর জন্য। আবার যখন ঘোরা শুরু করছে তখন তারা থামানো যেতেছে, সে ঘুরতেই থাকতেছে অনেকক্ষণ যাবত, ঠিক আছে। তার মানে কি ওর মধ্যে কি জড়তার ভ্রামকটা বেশি, কারণ সে কি ঘূর্ণায়মান বস্তু, আর তার এক্সিস থেকে দূরত্ব তো আমি দুইটার ক্ষেত্রে সেমই ধরছি, সো এক্সিসটা এখানে ম্যাটার করতেছে না, ঠিক আছে। তার মানে কি আমার জড়তার ভ্রামকটা কি আমার ভরের উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে, ভরের উপর কতটুকু ডিপেন্ড করে I সমানুপাতিক M, ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো দুইটাকে যদি আমরা একসাথে করে ফেলি, দুইটা I এর সাথে I সমানুপাতিক M আর স্কোয়ার, দুইটাকে একসাথে নিলাম, তো আপনারা এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, যদি আমরা এটাকে উঠিয়ে দিই K ইন্টু M আর স্কোয়ার, তো আমাদের হিসাবে সুবিধার্থে এই K এর মানকে 1 ধরা হয়, তাহলে I ইকুয়াল টু কত M আর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ঘটনা গেল, ঠিক আছে। এই যে দুইটা বস্তুর ক্ষেত্রে চিন্তা করলাম, হ্যাঁ, তো এই গেল। এখন দেখেন, ও আচ্ছা, জড়তার ভ্রামকের এককটা কি হবে, M এর একক কত কেজি, আর দূরত্বের একক কত মিটার স্কোয়ার, ঠিক আছে, জড়তার ভ্রামকের একক কত এত কেজি মিটার স্কোয়ার, হ্যাঁ। তো এখন মনে করেন এতক্ষণ আমরা যেভাবে চিন্তা করছি এগুলো কিন্তু বস্তু বললো ভাইয়া, আসলে কিন্তু কোনা কোনা ধরে করছি, ঠিক আছে, একটা কোনা, সুনির্দিষ্ট কোনা, মনে করেন এটা একটা ছোট ছোট কোনা, একটা ছোট কোনা একটা বড় কোনা, এভাবে ধরছি। এখন মনে করেন বস্তুর ক্ষেত্রে কি হবে ঘটনাটা, ঠিক আছে। জড়তার ভ্রামক কিন্তু অলরেডি আমরা দেখলাম যে একটা কোনার জন্য কি I ইকুয়াল টু M আর স্কোয়ার, অনেকটা এই টাইপের আসতেছে, হ্যাঁ, অনেকটা কি এই টাইপেরই আসবে। তো এখন মনে করেন আপনার বস্তুটা ধরেন একটা বড় বস্তু হইলো, বস্তুটা কেমন হইলো, এই যে এরকম, ঠিক আছে, আর এটার এখান দিয়ে হচ্ছে আপনার এক্সিসটা, এটাকে কেন্দ্র করে ওরা এমনি আমি ঘুরাই দিচ্ছি, তাহলে কি ওর ক্ষেত্রে জড়তার ভ্রামক আছে না, ওর ক্ষেত্রে জড়তার ভ্রামক কী হবে, ওর ভিতর কি কোটি 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 বিন্দু আছে, ঠিক আছে, এই এক্সিসের সাপেক্ষে এই কোটি কোটি বিন্দুর কি দূরত্ব আছে না, সবার দূরত্ব আছে, এটা R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5, ঠিক আছে, তো এরকম সবার আছে, তাহলে সবার কি আবার ভর আছে, এটা M1, এটা M2, এটা M3, এটা M4, এটা M5, ঠিক আছে। তাহলে এই সবগুলোর যদি আমার মানে এই পুরা বস্তুটার মধ্যে n সংখ্যক বিন্দু আছে ধরে নিন, ঠিক আছে, n সংখ্যক কোণা দ্বারা এই বস্তুটা গঠিত, তাহলে কি হবে I এর মানটা কি হবে, I এর মানটা হবে কি দেখেন তো, এই M1 R1 স্কোয়ার, কারণ কি আমরা কি জানি I ইকুয়াল টু M আর স্কোয়ার একটা বিন্দুর জন্য, হ্যাঁ, তাহলে M1 আর স্কোয়ার M2 আর স্কোয়ার,
এইভাবে করে কি সবগুলা যোগ করতে হবে, তার মানে কি তারপরে সামেশন অফ এম এন আর এন স্কোয়ার, ঠিক আছে। এন কি মানে কতটা বিন্দু আছে সেই সংখ্যক বিন্দুর যদি আপনি এই রাশিটা বের করে যোগ করেন তাহলে হচ্ছে কি আপনি জড়তার ভ্রামকটা পাবেন। আশা করি বুঝতে পারছেন। এখন এটাকে আদৌ করা সম্ভব? এটা কিন্তু মানে আমাদের পক্ষে সম্ভব না, বা পরীক্ষার হলে আমাদেরকে যদি সুনির্দিষ্ট 3-4টা বিন্দু না দিয়ে দেয়, বা যদি বলে যে এটা 3টা বিন্দু সমন্বয়ে গঠিত, 3টা বিন্দু দূরত্বর ভর দিয়ে দিছে, তাহলে আপনি এভাবে করতে পারবেন। কিন্তু আপনাকে তো পুরো একটা বস্তু দিয়ে দিবে, সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন? তো এই ক্ষেত্রে বিজ্ঞানীরা চিন্তা করছে যে আমরা এটাকে একটু ভিন্নভাবে করব। ভিন্নভাবে কীভাবে করব? ভিন্নভাবে এভাবে করব যে আমরা করব কি মনে মনে পুরো জিনিসটাকে কি করব, প্রেশারাইজ করব, ঠিক আছে। এই পুরো বস্তুটাকে আমি একটা প্রেশার দিচ্ছি। তো পুরো বস্তুটাকে আমি যখন প্রেশার দেবো, চারপাশ থেকে প্রেশার দেবো, প্রেশার দিয়ে করবো কি একটা বিন্দু বানায় ফেলবো পুরো বস্তুটাকে। কথা বুঝতে পারছেন? আর এক্সিসটা মনে করেন এখানে আছে, পুরো বস্তুটাকে প্রেশার দিয়ে আমি একটা বিন্দু বানায় ফেলবো বা একটা কণা বানায় ফেলবো, ঠিক আছে। আর এক্সিসের সাপেক্ষে এই কণাটার কি একটা নির্দিষ্ট ডিস্টেন্স থাকবে না? কে থাকবে? তো অবশ্যই থাকবে, ঠিক আছে। আর হচ্ছে পুরা বস্তুকে যখন আমি একটা বিন্দুতে বানাচ্ছি, তার মানে কি পুরা বস্তুর সামগ্রিক যে ভর সেটা কি এই বিন্দুতে আছে, সেই ভরটাকে আমি কি ধরতেছি? এম, ঠিক আছে। তো বিজ্ঞানীরা বলছে যে সম্পূর্ণ বস্তুকে যদি একটা কোণা রূপে আমি চিন্তা করি, তাহলে এক্সিস থেকে তার যেই দূরত্ব, এক্সিস থেকে এই কোণাটার যেই দূরত্ব হবে, সেই দূরত্বটাকে আমরা কি বলবো? চক্রগতির ব্যাসার্ধ। এই যে কেটাকে, দূরত্বটা যে কে, এই দূরত্বের নামটা কি? চক্রগতির ব্যাসার্ধ। আপনারা এটা বইতে পাবেন যে চক্রগতির ব্যাসার্ধ, ঠিক আছে। তো এখন দেখেন আমি যদি পুরোটাকে একটা কোণা বানায় ফেলি আর মধ্যবর্তী ডিস্টেন্স জানি, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তার জড়তার ভ্রামক কত হবে? I=mk² হবে। খুবই সহজ জিনিস, আশা করি বুঝতে পারছেন। তো এখন ভাইয়া কয়েকটা জিনিস দেখায় দিব, তারপরেই হয়তো বা শেষ করে দিব আজকের ক্লাসটা। তো জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে আসলে হচ্ছে কি জড়তার ভ্রামক এক এক বস্তুর ক্ষেত্রে এক এক রকম হয়, ঠিক আছে। কীরকম দেখেন, দেখাচ্ছি ভাইয়া। মনে করেন আপনার একটা সিলিন্ড্রিক্যাল বস্তু আছে এরকম, হ্যাঁ, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, তারপরে মনে করেন একটা গোলক, এটা কি একটা গোলক, নিরেট গোলক এটা, হ্যাঁ, এটা কি নিরেট সিলিন্ডার, ঠিক আছে, এটা নিরেট গোলক। আর এটা হচ্ছে ফাঁপা গোলক, ঠিক আছে, এটা কি ফাঁপা সিলিন্ডার, ঠিক আছে। আচ্ছা ফাঁপা গোলক, গোলক বুঝে নিয়েন, এটা হচ্ছে কি গকার গোলক, গোলক তো আর আইকা বোঝানো যায় না, 3D জিনিস। তারপরে মনে করেন যে আপনার একটা দণ্ড আছে এরকম, ঠিক আছে, লোহার দণ্ড। এখন আমাদের কিন্তু এক্সিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি এক্সিসের সাপেক্ষে হচ্ছে আমরা আর বা ডিস্টেন্সটা নিচ্ছি, হ্যাঁ, সবসময় কি এক্সিসের সাপেক্ষে আর বা ডিস্টেন্সটা নিচ্ছি। আচ্ছা, তো এই যে দেখেন এখানে মনে করেন এটা এইভাবেও ঘুরতে পারে, এইভাবেও ঘুরতে পারে। আচ্ছা এখন দেখেন এই দুইটা ক্ষেত্রেই কি হচ্ছে, দুইটা ক্ষেত্রেই হচ্ছে এক্সিসটা মাঝামাঝি এবং এটা হচ্ছে একটা নিরেট গোলক। তো এই কিছু জিনিস আপনাদেরকে এখানে মনে রাখা লাগবে যে এই জিনিসটার এক একটা জিনিসের হচ্ছে আপনার জড়তার ভ্রামক হচ্ছে এক এক রকম মান প্রদর্শন করবে। সেটা হচ্ছে যে ওনারা টেস্ট করে পরীক্ষা করে এক্সপেরিমেন্ট করে তারপর ওনারা বের করছেন। তো ভাইয়া একটু মানগুলো লিখে দিই, জাস্ট আপনারা এগুলো মনে রাখবেন। এগুলো কেন মনে রাখবেন? একে তো 1 নম্বর অঙ্কতে আসে, 2 নম্বর হচ্ছে এগুলো যেহেতু ছোটো ছোটো সূত্র নৈবিত্তিক আসে, আর 3 নম্বর হচ্ছে অ্যাডমিশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কি হবে, যখন একটা সিলিন্ডার নিরেট সিলিন্ডার, সেই ক্ষেত্রে হচ্ছে জড়তার ভ্রামক হবে I=mr², ঠিক আছে। তারপরে হচ্ছে যখন হচ্ছে এরকম খালি ফাঁপা একটা সিলিন্ডার, সেই ক্ষেত্রে I= কত হবে? জাস্ট mr², ঠিক আছে। তারপরে যখন হচ্ছে এটা হচ্ছে একটা নিরেট গোলক, সেটার ক্ষেত্রে I এর মান কি হবে? I এর মান হবে হচ্ছে আপনার 2/5 mr², ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছেন কোনটা কি। এটা হচ্ছে ভর, এটা হচ্ছে কি অক্ষ থেকে দূরত্ব, ঠিক আছে। তারপরে দিয়ে হচ্ছে যে আপনার এরকম যখন ফাঁপা গোলক থাকবে তখন I এর মান কত? 2/3 mr², ঠিক আছে। তারপরে যখন এই যে একটা দণ্ড আছে, ঠিক আছে, দণ্ডের যখন এক্সিসটা মাঝামাঝি, মানে দণ্ডটা হচ্ছে এই এক্সিসকে কেন্দ্র করে ঘুরে, কিভাবে ঘুরে? এই যে এরকম, ঠিক আছে, এরকম এরকম একটা সার্কেল তৈরি করে, তখন হচ্ছে যে এটার ক্ষেত্রে হচ্ছে যে আপনার যে জড়তার ভ্রামক সেটা হচ্ছে 1/12 ml²। এই এলটা কি বোঝায়? দণ্ডের যে দৈর্ঘ্য সেটা বোঝায়। এখন দণ্ডটা মনে করেন কেন্দ্র, দণ্ডের মাঝখান বরাবর তো আগে এক্সিস ছিল, এখন দণ্ডটা এক কোণা দিয়ে এক্সিস, দণ্ডটা এভাবে এভাবে ঘুরতেছে, ঠিক আছে। তাহলে এভাবে যদি সে ঘুরে, এই ক্ষেত্রে হচ্ছে কী হবে? I= হবে 1/3 ml²। আশা করি বুঝতে পারছেন। এই পয়েন্টগুলো তুলে নেন, তারপরে ভাই আরও কিছু পয়েন্ট দেখাবো, এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে।
আপনাদের বইয়ের মধ্যে আরও কিছু জিনিস আছে, যেমন ধরেন চক্রবর্তীর ব্যাসার্ধ দেওয়া আছে, আপনাদের একটা চার্ট দেওয়া আছে, ওই চার্টটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এখন মনে করেন আপনাকে একটা রিং আকৃতি দেওয়া আছে, ঠিক আছে, কী আছে, রিং আকৃতি দেওয়া আছে এরকম। তো এটাকে এরকম যদি এক্সিসকে কেন্দ্র করে ওই জিনিসটা ঘুরতে থাকে বা কোনো একটা বিন্দু যদি ঘুরতে থাকে, সেই ক্ষেত্রে আপনার আয়ের মান কত হবে? এই যে দেখেন আপনার ব্যাসার্ধটা মনে করেন আর দেওয়া আছে, এক্ষেত্রে আয়ের মানটা কত হবে? mr²। আমরা কিন্তু এই জিনিসটার প্রুফটা দেখছিলাম, শুরুতে আমরা এই জিনিসটার প্রুফটা দেখছিলাম, ঠিক আছে। ওই যে বিন্দুকে কেন্দ্র করে যখন ঘুরাচ্ছি তখন হচ্ছে যে একটা বিন্দুর জন্য কীভাবে নিলাম, ঠিক আছে, ওই শুরুতে ওই সিস্টেমে যাবে। এখন মনে করেন নিরেট বৃত্তটা কিন্তু ভাইয়া দেখাইছি। এখন মনে করেন একটা চতুর্ভুজ আছে, ঠিক আছে, আপনাকে কি দিল? একটা চতুর্ভুজ। তো চতুর্ভুজ দেওয়া থাকলে মনে করেন চতুর্ভুজের, মুছে দেই, চতুর্ভুজের এটা দৈর্ঘ্য দেওয়া আছে আর এদিকে হচ্ছে কি প্রস্থ দেওয়া আছে, ঠিক আছে। তো চতুর্ভুজটার এক্সিসটা মনে করেন মাঝ বরাবর ক্রিয়াশীল। এই চতুর্ভুজের ক্ষেত্রে জড়তার ভ্রামকটা কত হবে? চতুর্ভুজের ক্ষেত্রে জড়তার ভ্রামকটা হবে I = 1/12 ইন্টু চতুর্ভুজের যে ভর সেটা a² + b², ঠিক আছে। এই সূত্রগুলো হচ্ছে যে আপনাদের নর্মালি লাগবে না, এগুলো হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য আসতে পারে বা হচ্ছে ভার্সিটি কোশ্চেনে আসতে পারে, ভার্সিটি নৈবিত্তিক কোশ্চেনে আসতে পারে। তো সেইখানে হচ্ছে যে আপনারা এটা দেখবেন। আর হচ্ছে যে আপনার চতুর্ভুজটা যদি এইভাবে ঘূর্ণায়মান থাকে, ঠিক আছে, মনে করেন যে এক্সিসটা একটা কর্নারে যদি থাকে, এটা মাঝখানে থাকলে এইভাবে হবে, এক্সিসটা যদি একটা কর্নারে থাকে তাহলে ডাইরেক্ট সূত্র করবেন I = 1/3 ml²। এটা কোথায় দেখছিলেন? এটা দেখছিলেন হচ্ছে যে আপনাদের যেই দণ্ডের একটা জড়তার ভ্রামক বের করার সিস্টেম ছিল সেখানে, ঠিক আছে। তো ভাইয়া আজকের জন্য হচ্ছে যে এই পর্যন্তই রাখবো ইনশাআল্লাহ। আপনারা এই জিনিসগুলো দেখবেন এবং এইগুলার ছোট ছোট কিছু অঙ্ক আছে সেগুলো করবেন, চক্রবর্তীর ব্যাসার্ধের অঙ্ক করবেন, জড়তার ভ্রামকের অঙ্কগুলো করবেন, সবগুলো করবেন, ঠিক আছে। নেক্সট দিন হচ্ছে ভাইয়া হচ্ছে এই জিনিসগুলো কয়েকটা প্রুফ আছে আপনাদের বইতে, প্রুফগুলো আমি দেখাই দিব, যদিও সেটার প্রয়োজন নাই খুব একটা, কিন্তু আমি দেখাই দিব। এবং হচ্ছে যে আপনাদের লম্ব অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য যা যা আছে জড়তার ভ্রামক নিয়ে ইনশাআল্লাহ আমরা নেক্সট দিন আলোচনা করব, ঠিক আছে। তো আপনারা আজকে শুরুতে যে ম্যাথগুলো করিয়েছি সেগুলো মাস্ট করবেন, সেগুলোকে হচ্ছে যে ক্লাস নোট আকৃতিতে আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমি চেক করে দিব। এবং হচ্ছে যে এই সূত্রগুলো দিয়ে যা যা অঙ্ক আছে সেটা করে ফেলবেন, ঠিক আছে। আশা করি জড়তার ভ্রামক সম্পর্কে আপনাদের যে একটা ভ্রান্তি ধারণা আছে যে এটা উল্টাপাল্টা কিছু একটা হবে, এরকম কিছু জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে আমি আশা করি, ঠিক আছে। আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে জিনিসটা বুঝেছেন কি না, বা হচ্ছে জিনিসটা আমি আরও ডিটেলে বলার প্রয়োজন আছে কি না আপনাদেরকে, সেটা অবশ্যই আমাকে বলবেন, ঠিক আছে। আর হচ্ছে এই যে দেখেন এক একটার জন্য এক একটা সূত্র লিখছি না, ওই যে শুরুতে যেমন একটা প্রুফ করছি, এই প্রত্যেকটার জন্য একটা করে প্রুফ আছে, ঠিক আছে। আমরা যখন ভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার আমরা ছিলাম, তখন হচ্ছে যে আমাদের এই প্রুফগুলো করা লাগছে, ঠিক আছে। তো এগুলো আপনাদের মানে সবগুলো প্রুফ করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা জাস্ট এইটুকু জানলেই চলবে, ঠিক আছে। এইটুকু দিয়ে আপনারা অঙ্ক করতে পারবেন। আর হ্যাঁ, জানবেন কতটুকু? ওই যে বইয়ের মধ্যে যেটুকু দেওয়া আছে, যে প্রুফটা দেওয়া আছে ওইটা জানবেন, বাকিগুলো হচ্ছে এরকমই কোনো একটা সিস্টেমে হয়েছে, এটা জাস্ট মাথায় রাখেন আপাতত। যখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তে যাবেন বা হচ্ছে যেখানেই পড়তে যান না কেন, ওখানে গিয়ে শিখে ফেলবেন ইনশাল্লাহ, যদি আপনাদের একটা টপিকে থাকে, ঠিক আছে। তো সবাই ভাইয়ার জন্য দোয়া রাখবেন, যাতে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখে, আপনারাও সাবধানে থাকবেন, করোনাকালীন এই সময়ে বাসার মধ্যে সেফলি থাকেন। আর ঈদের আগে আর ক্লাস নিব কি না আমি এখনও বলতে পারতেছি না, তবে হচ্ছে যে অগ্রিম ঈদ মোবারক, ঠিক আছে। আসসালামু আলাইকুম।